বাড়িতে ফিরে এসে মাহিরা এক গভীর উদ্বেগের ভেতর দিয়ে যাচ্ছিল। আজও সে সামির দুরানির স্ত্রী? এই প্রশ্নটা যেন তার হৃদয়ের ভেতর বিদ্যুৎ খেলে দিল। সত্যিই কি এখনো সে তার? না এই সত্যকে মেনে নেওয়ার শক্তি যেন তার নেই? না মন মানে, না মন চায়। এই 2 বছরের দীর্ঘ বিচ্ছিন্নতার পরও সে সামির দুরানিকে ভুলে যেতে পারেনি। তবুও আজ সামিরের ফিরে আসায় তার ভিতর কোনো আনন্দ নেই। তার মন স্থির হয়ে গেছে, যেন থেমে গেছে সমস্ত গতি, সমস্ত অনুভব। সামির দুরানি আজও তেমনই আছে, আগের মতোই দখলদার, আগের মতোই অধিকার বোধে ভরা। তার ছোঁয়ায় আজও সেই উন্মাদনা, সেই দাবির আগুন জ্বলছে। আলিঙ্গনের মধ্যে ছিল বিরহের ব্যাকুলতা, প্রেমের উন্মাদনা, ভালোবাসা ও আকাঙ্ক্ষা। তবে অনুশোচনা ছিল না, একবারও নয়। সামির তাকে ক্ষমা চায়নি, শুধু বলেছে সে সেই কাগজে স্বাক্ষর করেনি, কিন্তু তার ভুলের জন্য একটিবার অনুতাপ করেনি। যত বেশি সে আমার জন্য পাগল হবে, তত বেশি সে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এমন এক বন্ধনে বাঁধবে যেখানে আমার নিঃশ্বাসটাও হবে তার অনুমতির উপর নির্ভরশীল। মাহিরা মনে মনে ফিসফিস করছিল, একজন পুরুষ ছাড়া কি একজন নারীর জীবন চলতে পারে না? আমার কাউকেই লাগবে না, অন্তত সামির দুরানি তো একেবারেই না। মাথা ধরে আসছিল তার। সে তীব্র যন্ত্রণায় মাথা চেপে ধরে বিছানার পাশে রাখা ক্রাউন চেয়ারটায় হেলান দিয়ে বসে পড়ল। মাহিরা আজ কালো রঙের শুকনো নকশার ফুলহাতা ফ্রক পরেছিল। কাপড় তার শরীর ঢেকেছিল, কিন্তু সাদা কাচের মতো উজ্জ্বল বাহু গোপন রাখতে পারেনি। চুলগুলো পাশ থেকে খুলে রেখেছিল, ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লস। সব মিলিয়ে অফিস যাওয়ার উপযুক্ত রূপে সেজে নিয়েছিল সে। দরজার দিকে এগোতেই সামির দুরানির গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতর হঠাৎ যেন ঢেউ উঠল, হৃদস্পন্দন বেড়ে গেল। গাড়ি থেকে সামির নেমে এলো, সঙ্গে ছিল ফারহানা ও শাহিদা। তাদের দেখেই মাহিরা চোখ ফিরিয়ে নিল। সামির এগিয়ে এসে গভীর দাবিদার দৃষ্টিতে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। মাহিরার এমন সজ্জিত রূপ দেখে, তার গলায় ওড়না দেখে সামিরের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। ফারহানা ও শাহিদা কোনো কথা না বলে ভেতরে চলে গেল। মাহিরা চুপচাপ তাকে উপেক্ষা করে হাঁটা শুরু করতেই সামির তার কবজি শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? তার গলায় ছিল আদেশ আর চোখে প্রশ্ন। আমি কোথায় যাব সেটা আপনাকে জানানোর দায় নেই আমার। কবজি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মাহিরা। সামির তখন তাকে টানতে টানতে গেটের ভেতর নিয়ে যাচ্ছিল। মাহিরা রেগে চিৎকার করে উঠল, ছাড়ুন আমায়। তুমি অফিসে যাচ্ছ না? আমি তা আগেই বলেছি, তুমি চাকরি করবে না মানে করবে না। আমার একবার বলা মানে চূড়ান্ত সিদ্ধান্ত। ঠান্ডা চোখে তাকালো সামির। আমি করব এই চাকরি, আপনি কিছুই করতে পারবেন না। তাই? তাহলে যাও, করে দেখো। সামির হেসে দিক নির্দেশ করলো। তার হাতে এখনো শক্ত মুঠি। আপনি যদি ছেড়ে দেন তাহলেই তো যেতে পারি। মাহিরা কঠিন কণ্ঠে বলল। সামির হালকা হাসলো। তোমাকে তো আমি কখনো ছেড়ে দেবো না মাহিরা। তুমি যখনই আমাকে ছাড়ার কথা বলবে, তখনও তুমি সামির দুরানির উন্মত্ত রূপের সম্মুখীন হবে। সে হঠাৎই তাকে টেনে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরল। কোমরে শক্ত করে বাঁধা বাঁধনে যেন প্রেমের পাগলামি ও বিরহের হাহাকার একত্র হয়েছিল। কেন তো কষ্ট দিচ্ছ আমাকে মাহিরা? 2 বছর কি কম ছিল আমার জন্য? মাহিরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারেনি। সামির তাকে ছেড়ে তার কপালে চুমু দিয়ে বলল, তুমি যদি চাকরি করতেই চাও তাহলে এসো আমার অফিসে, যেটা তোমার নিজের। তুমি সে অফিসের মালকিন। আমি কবে থেকে মালকিন হলাম? মাহিরা ব্যঙ্গের হাসি হাসল। তুমি শুধু অফিসের না, আমার জীবন, আমার প্রাণ, আমার সব কিছুর মালকিন। আমি তোমার দাস মাহিরা। এমন না হয় আপনি সত্যি দাস বনে যান। মাহিরা ঠোঁট বাঁকিয়ে বলল। তার চোখে ছিল প্রেম, ঠোঁটে হাসি। সামির হেসে উঠল। তুমি চাও যেন আমি সব স্বপ্ন পূরণ করি। প্রতিটা স্ত্রীর মতে তুমিও চাও স্বামী হোক স্ত্রীর আজ্ঞাবহ। তাহলে শোনো, আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। তোমার আদেশে আমার ধর্ম হবে। কিন্তু প্লিজ একবার আমার সঙ্গে সেই বাড়িতে ফিরে চলো। সেই বাড়ি তখনই হবে আমার যখন আমি বিশ্বাস করব তুমি সত্যিই আমার স্বামী। প্রমাণ দিয়ে কোনো লাভ হবে না, আমি মনের চোখে তোমাকে স্বামী বলে মানি না। এই বলে মাহিরা তার হাত সরিয়ে দিয়ে ভেতরে চলে গেল। সামিরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, ক্লান্ত দৃষ্টিতে দাঁড়িয়েই রইল। নিঃশব্দে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে নিঃশব্দ পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। ড্রয়িং রুম জুড়ে
এক গভীর নিস্তব্ধতা ছেয়েছিল। একদিকে তালহা, আশফাক সাহেব এবং রিহানা বেগম চুপচাপ বসেছিলেন। তাদের সামনে মাথা নিচু করে বসেছিল ফারহানা ও শাহিদা। এক কোণে সামির দুরানি চুপচাপ গম্ভীর মুখে কার্পেটের দিকে তাকিয়েছিলেন। আর এক পাশে দাঁড়িয়েছিল মাহিরা, স্তব্ধ কঠিন দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এই ভারী নীরবতাকে প্রথম ভাঙে তালহার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর। সামির, তুমি কি বলছো? এটা কি করে সম্ভব যে তুমি মাহিরাকে তালাক দাওনি? আমরা নিজের চোখে সেই তালাকনামা কাগজ দেখেছি, আজও আছে আমাদের কাছে, সেখানে তোমার স্বাক্ষর ছিল। চলো এক মুহূর্তের জন্য ধরে নিই তুমি সত্য বলছো, তবে এই কথাটা তোমার মনে পড়লো ঠিক 2 বছর পর। তুমি আমার বোনের জীবনে একটা তামাশা বানিয়ে রেখেছো। আজ তুমি বসে বলছো মাহিরা আজও তোমার স্ত্রী, কিন্তু আমাদের মনে এই সত্য মানতে রাজি না। আমরা এই সত্যকে মেনে নিয়েছি যে মাহিরা তালাকপ্রাপ্ত। একটু থেমে তালহা ফের বলল, আমার একটা প্রশ্নের উত্তর দাও। যদি মাহিরা তোমার সঙ্গে এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পরেও অন্য কোথাও বিয়ে করতো, তাহলে এই পাপের বোঝা কে বহন করতো? তালহার চোখ কঠিন হয়ে উঠল। সামিরের মুখ মুহূর্তেই লাল হয়ে উঠল। চোখ নামিয়ে নিল সে। যে সামির দুরানি, যার সামনে মানুষ চোখ তুলে কথা বলতো না, আজ সে নিজেই চোখ তুলতে পারছে না। ফারহানা কাঁপা কণ্ঠে বলে উঠল, এতে স্বামীর কোনো দোষ নেই, দোষ আমার। আমি আমার ভাইয়ের উপর অন্ধবিশ্বাস করে যা বলেছি সে তাই মেনে নিয়েছে, সব ভুল আমার। সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, আমি করেছিলাম সব শুধু হিংসা আর ঈর্ষা থেকে। আমি চাইতাম মাহিরাকে শেষ করে দিতে, স্বামীর থেকে আলাদা করে দিতে, কিন্তু আজ আমি নিজেই ভেঙে পড়েছি। খোদা আমাকে আমার পাপের শাস্তি দুনিয়াতেই দিচ্ছেন। আমার স্বামী এখন অন্য কারোর স্বামী, আমি কেবল তার মেয়েদের মা হয়েই রয়ে গেছি। আমি যা করেছিলাম তার বদলা আল্লাহ আমার কাছ থেকে আমার স্বামী, ভাই সব সম্পর্ক কেড়ে নিয়েছেন। আমার উচিত ছিল স্বামীর আর মাহিরার সম্পর্ক রক্ষা করা, অথচ আমি নিজেই তা ভেঙে দিয়েছি। আমি নিজেই নিজের মর্যাদা নষ্ট করেছি। আমাকে ক্ষমা করে দাও, নইলে আমি কখনো শান্তি পাবো না। এই কথা বলতে বলতে ফারহানা কেঁদে ভেঙে পড়ল। হঠাৎ শাহিদা উঠে এসে মাহিরার পায়ের সামনে বসে পড়ল। মাহিরা বিবি, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে ফারহানা বিবির সাথে হাত মিলিয়েছিলাম। আমার মেয়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল। তিনি আমাকে মিথ্যা বলতে বলেছিলেন, আর আমি লোভে পড়ে তা করেছিলাম। যেই মেয়ের জন্য সব করেছি সে চলে গেছে। আমার স্বামীও আমাকে তালাক দিয়ে চলে গেছে। বুঝতে পেরেছি কি ভয়ানক পাপ করেছি। আমি এক দম্পতির সম্পর্ক ধ্বংস করেছি। শাহিদা কাঁদতে কাঁদতে পায়ে পড়ে বলল, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় সে সৃষ্টিকর্তার চোখে শয়তানের চেয়েও অদম। আমাকে ক্ষমা করে দিন। মাহিরা চোখ নিচু করে চুপ করে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ ঠান্ডা ধারালো কণ্ঠে বলল, আমি কিভাবে বিশ্বাস করবো আপনারা যা বলছেন তা সত্যি? হতে পারে আজও আপনারা মিলে আমার সঙ্গে নতুন কোনো খেলা খেলছেন। সামির দুরানির এটা নতুন কোনো চালও হতে পারে আমাকে আবারও অপমানিত করার। আগেও আমার সামান্য ভুলকে হাতিয়ার বানিয়ে সামির আমাকে প্রতারিত করেছে। তার চোখ আগুনের মতো জ্বলছিল। এখন ওর চোখে মনে হচ্ছে আমার আর মুরাদ খানের মধ্যে কিছু একটা আছে, তাই এটা সহ্য করতে পারছে না সে। তাই আজ এই নাটকটা সাজানো হয়েছে। মাহিরার কণ্ঠে বিস্ফোরণ ছিল। স্বামী চুপচাপ বসেছিল, কাঁধ সোজা করে, চোখে ক্রোধ ও যন্ত্রণার অশান্ত মিশ্রণ। একসময় সে উঠে দাঁড়িয়ে বলল, না মাহিরা, এটা কোনো নাটক না। তুমি চাইলে যে কোনো শপথ নিতে পারো। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নামে শপথ নিয়েছি। তুমি আজও আমার স্ত্রী। আমাদের মাঝে কোনো তালাক হয়নি। ফারহানা কান্না চাপতে না পেরে সামনের দিকে এগিয়ে এলো, হাত জোর করে মাহিরার সামনে দাঁড়িয়ে পড়ল। তুমি চাইলে আমি কোরআন শরীফ স্পর্শ করে সব সত্য বলার জন্য প্রস্তুত। মাহিরা থেমে গেল, গভীর দৃষ্টিতে ফারহানার দিকে তাকিয়ে বলল, থাক ফারহানা আপা, আমি আপনাদের মতো নিজেকে এত নিচে নামাতে পারি না যে কোরআনের মতো পবিত্র কিছুকে ব্যবহার করে নিজেদের মিথ্যে প্রমাণ দিতে। তার ঠোঁটে তীব্র ব্যঙ্গ। এটাই তো সমস্যা, তাই না? সামির দুরানি আমাকে তালাক দেয়নি, মানে এখনো আমি তার স্ত্রী। তাহলে এই নাটক, এই বেদনা আজ এখানেই শেষ করা যাক। সে চারপাশে তাকিয়ে দেখল, সবার চোখ তার দিকে, নীরব, থমথমে। তাহলে ঠিক আছে সামির দুরানি, এখন এই মুহূর্তেই আমাকে তালাক দিয়ে দাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাহিরার গলা দৃঢ়, উচ্চস্বরে কাঁপছিল।
সামির আচমকা দাঁড়িয়ে উঠল, চোখে জ্বলন্ত আগুন। সে গর্জে উঠল। তোমার হুঁশ আছে মাহিরা? কি বলছো এসব? বকবক করছো? বকবক আমি করছি? গত 2 বছর ধরে আমি সমাজে তালাকপ্রাপ্ত নারীর তকমা নিয়ে ঘুরছি। আমার পরিবার, আমার মা, আমার বাবা, ভাই সবাই জানে আমি তালাক পেয়েছি। আর যারা জানে তারা হাসে, বলে দ্য গ্রেট সামির দুরানির ধৈর্য ফুরিয়েছিল, তাই সে মাহিরাকে জীবনের পাতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লোকেরা বলে আমি নাকি আমার সৌন্দর্য নিয়ে গর্ব করতাম। হাহ, দেখো কেমন ভাবে সামির দুরানি আমায় মাটি ফেলে দিয়েছে। মাহিরা হেসে উঠল, তীব্র ব্যঙ্গময় এক হাহাকার যেন। সামির স্থির হয়ে তাকালো তার দিকে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শান্ত কণ্ঠে বলল, মাহিরা, যা কিছু ঘটেছে তার কষ্টের শুধু তুমি পাওনি, আমিও পেয়েছি। এই 2 বছর আমার কাছে শতাব্দীর সমান। আমি না জীবিত না মৃত, এক আধ মৃত আত্মা হয়েছিলাম। প্লিজ কথার বাড়িও না, এই অধ্যায় শেষ করো, ফিরে চলো আমার সঙ্গে আমাদের সেই ঘরে। তার কণ্ঠে ছিল প্রার্থনার সুর, কিন্তু মাহিরার চোখে কোনো করুণা ছিল না। আমি তোমার সঙ্গে আর কোনো ঘরেই যাব না, এই আশা তুমি মন থেকে মুছে ফেলো। তার কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। আমি এমন একজন মানুষকে নিজের স্বামী বলে স্বীকার করতে পারি না, যে নিজের কানে যা শুনে তাই বিশ্বাস করে ফেলে, যে নারীর উপর বিশ্বাস করতে শেখেনি, যে নারী নিজের রাগকে পুরুষত্ব মনে করে, আর যদি কোনো নারী ভুল করে তাকে অপুরুষ বলে, তাহলে সেই নারীকে বিছানায় টেনে নিয়ে নিজের পুরুষত্ব প্রমাণ দেওয়ার দায়িত্ব মনে করে সে। মাহিরার চোখে চোখ রাখলো সামিরের। বিষাক্ত নিঃসরণে তার কণ্ঠ কাঁপছিল। মাহিরা, সামির গর্জে উঠল, পর্যাপ্ত হয়েছে তোমার এই অপমানের। আর আমি অনেক শুনেছি। মনে রাখো, তুমি এখন আমার স্ত্রী। এটা আজকে সবচেয়ে বড় সত্য। যত তাড়াতাড়ি এই সত্য মেনে নেবে ততই মঙ্গল তোমার জন্য। সামির এবার ঠান্ডা কণ্ঠে গভীর হুঁশিয়ারি দিয়ে বলল, আমার নম্রতা যেন তোমার কাছে দুর্বলতা না মনে হয়। আমাকে যেন আবার সেই পুরনো সামির দুরানি হতে বাধ্য করো না। এই বলে দীর্ঘ পদক্ষেপে সামির ঘর থেকে বেরিয়ে গেল। তার পেছনে ছড়িয়ে রইল অসমাপ্ত কথার কাটা ঝাঁজ। মাহিরা মাত্র ঘরে ঢুকেছে, তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মুরাদ খান। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে সে কল রিসিভ করলো। হ্যালো স্যার। তার গলা ভারাক্রান্ত ছিল, কান্না লুকানো কষ্ট ছিল শব্দের নিচে। মুরাদ খান উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, মিস মাহিরা, আপনি ঠিক আছেন? জি আমি ঠিক আছি। সে চোখের কোণের জল মুছতে মুছতে বলল, মিস মাহিরা, আজ আপনি অফিসে এলেন না, এমনকি ড্রাইভারকেও ফিরিয়ে দিয়েছেন। মুরাদ খান স্পষ্টভাবে চিন্তিত হচ্ছিল। আমি আসি স্যার, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই বলে সে ফোন কেটে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলল। ব্যাগটা কাঁধে তুলে দ্বিধাহীন পায়ে মাহিরা অফিসের দিকে রওনা হলো। অন্যদিকে সামির দুরানি গাড়ি চালাচ্ছিল এক অদ্ভুত উন্মাদনা নিয়ে। মুখ ছিল শক্ত, দৃষ্টিতে রক্তিম উগ্রতা। স্টিয়ারিং চেপে ধরে নিজেকে সংযত রাখার শেষ চেষ্টা করছিল সে। মাহিরার কথাগুলো কানে বাজছিল, ঘুরে ফিরে আবার আবার। সে বোঝে না কেন আমি তাকে কতটা ভালোবাসি, কেন সে আমার চোখে নিজের জন্য সে উন্মত্ততা দেখতে পায় না। সামির হঠাৎ স্টিয়ারিংয়ে আঘাত করলো, যেন নিজের ভেতরের ঝড়কে থামাতে চাইছে। আমি আর কি করব তাকে ফেরানোর জন্য? কতটা কষ্ট দিবে সে আমাকে? তার কণ্ঠে কান্না চেপে রাখা যন্ত্রণার সুর। 2 বছরের প্রেত জীবনের কথা মনে করে সামিরের চোখে ঘোর লেগে গেল। তখনই সামনে দ্রুতগতির এক ট্রাক। সে গাড়ির চাকা ঘুরিয়ে দিল। গাড়ি আকাশে লাফিয়ে উঠল। সে ব্রেক চাপল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। গাড়ি বহুদূর গড়িয়ে গিয়ে থামল। অন্যদিকে মাহিরা যখন মুরাদ খানের অফিসে ঢুকলো, তখন সে পায়চারি করছিল। মাহিরাকে দেখে তার চোখে এক ঝলক উজ্জ্বলতা খেলে গেল। তার মুখে প্রশান্তির ছায়া পড়ল। মিস মাহিরা, আপনি ভালো আছেন তো? মুরাদ খান অস্থিরভাবে এগিয়ে এলো। মাহিরা হালকাভাবে মাথা নাড়ল। সে তাকে বসতে বলল, আর নিজেও বসলো সামনে। চোখ দুটো গভীরভাবে মাহিরার দিকে নিবদ্ধ করল। মাহিরা সামনে বসে হাতের আঙ্গুলগুলো চটকাচ্ছিল। ঠোঁট হালকাভাবে কাঁপছিল, মুখ লাল হয়ে উঠছিল আবেগ চাপে। মুরাদ খান জানতো সে রাতভর ঘুমাতে পারেনি। তার চোখ দুটো ছিল নির্ঘুম রাতের সাক্ষ্য। সামির দুরানি যেভাবে মাহিরার হাত ধরে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল, সেই দৃশ্য মুরাদ খানের চোখে এখনো স্পষ্ট ছিল। সে সহ্য করতে পারছিল না কেউ মাহিরাকে কষ্ট দিক।
আজও সে গম্ভীর দৃষ্টিতে তাকিয়েছিল মাহিরার দিকে। কালো পোশাকে গোলাপি মুখের মাহিরা তখন অপূর্ব লাগছিল। মনে মনে সে উচ্চারণ করল, তুমি এত সুন্দর কেন? ফিদা চোখ তোমার উপরে। একটু ভালোবাসা দাও শুধু, আমার প্রেমটা হোক তোমাকে ঘিরে। মুখে বলল, মিস মাহিরা, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? হতাশ ভরে মাহিরা সব কিছু খুলে বলল। সব শুনে মুরাদ খান চেয়ার ছেড়ে সোজা হয়ে বসে বলল, এটা কি বলছেন আপনি? সে কিভাবে তালাকের কথা অস্বীকার করতে পারে? মুরাদ খান হতবাক হয়ে গিয়েছিল। আমি জানি না স্যার, কিন্তু সামির দুরানি জোর দিয়ে বলছে সে আমাকে তালাক দেয়নি, সে আবার আমাকে নিজের জীবনে চাইছে। মাহিরা আঙ্গুল চটকাতে চটকাতে বলল। এ কথা শুনে মুরাদের ভিতরটা কেঁপে উঠল, চোখ লাল হয়ে উঠল। মিস মাহিরা, আপনি কি চান? শুধু এটুকু বলুন আমাকে। তার গলায় ছিল অবিচল দৃঢ়তা। মাহিরা চোখ তুলে তাকালো। আমি চাই না স্যার সামির দুরানি আর আমার জীবনে আসুক। আমি মেনে নিয়েছি সে আমায় তালাক দিয়েছে, আমি তার স্ত্রী ছিলাম, এটা ছিল অতীত। সেই সম্পর্ককে আমি মেনে নিতে পারি না। ধরা যাক আমি মেনেই নেই যে সে এখনো আমার স্বামী, এমনকি যদি প্রমাণও হয়ে যায় যে আমাদের মাঝে আজও সেই বিবাহের বন্ধন আছে। মাহিরা এক দমকা নিঃশ্বাস ফেলল, ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, তবু আমি আর সেই সম্পর্কে থাকতে চাই না। আমি সামি দুরানির জীবনে আর ফিরতে চাই না। এই কথায় মুরাদ খানের হৃদয়ে যেন শান্তির বন্যা বয়ে গেল। সে হালকা হাসল, ঠোঁটে লেগেছিল প্রশান্তির ছোঁয়া। তাহলে মিস মাহিরা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আপনার সিদ্ধান্তই শেষ কথা। কেউ আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারবে না। কিন্তু স্যার, সামির একজন প্রভাবশালী মানুষ, সে যে কারো প্রাণও নিতে পারে, এবং কেউ কিছু বলতেও সাহস করে না তাকে। মাহিরার কণ্ঠে ছিল ভয়ের ছায়া। এই কথা শুনে মুরাদ খান হেসে উঠল। মাহিরার এমন সরলতাপূর্ণ ভয় তাকে অদ্ভুত রকমের মায়ায় ভরিয়ে দিল। মিস মাহিরা, তার এখনো আমার সঙ্গে দেখা হয়নি। আমি মুরাদ খান। সে যদি আপনার জন্য কারো প্রাণ নিতে পারে, তবে আমি আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এটাই আমাদের মাঝে পার্থক্য। আমি পিছু হটবার মানুষ না। একবার সে আপনাকে আমার সামনে থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু এইবার না। আমি সেই হাতি কেটে ফেলবো যেটা আপনাকে ছুঁতে চাইবে। তার কণ্ঠে ছিল প্রেম নয়, একরকম উন্মাদনা। মিস মাহিরা, আপনি আমার আসক্তি হয়ে উঠেছেন, আমার ধমনীতে বয়ে চলেছেন। আপনি আমার জীবন হয়ে গেছেন। মাহিরা চোখ নামিয়ে নিল। আজ একটা গ্র্যান্ড পার্টি আছে, যেখানে সামির দুরানিকে বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হবে। আমি চাই আপনি আমার সঙ্গে সেখানে চলুন। আজকেই সামির দুরানিকে আপনি জানিয়ে দিন যে সে আপনার কাছে কিচ্ছু নয়। চলবেন আমার সঙ্গে? জি স্যার, আমি যাব। মাহিরার কণ্ঠ ছিল দৃঢ়, আত্মবিশ্বাসে পূর্ণ। ইয়েস, এইটাই তো চাই। দ্যাটস এ ব্রেভ গার্ল। মুরাদ খান খুশিতে চেয়ারের উপর হাত রাখল, তারপর চেয়ারের পেছনে হেলান দিয়ে বলল, মিস মাহিরা, আমি আপনাকে ভয় পেতে একদম পছন্দ করি না। আপনি একজন নারী, পুরুষের চেয়ে কম কিছু না। হ্যাঁ, শারীরিকভাবে কিছু ফারাক থাকতেই পারে, কিন্তু পুরুষরা সেটার অপব্যবহার করে। তারা ভাবে নারী মানে সম্পত্তি, কিন্তু নারী তো একটা জীবন্ত আত্মা। নারী সম্পত্তি নয়। নারী ও পুরুষকে সমান মর্যাদা দিয়েছে। হ্যাঁ, কিছু কারণে পুরুষ দায়িত্বপ্রাপ্ত হয়েছে, কিন্তু নারী হচ্ছে মা, আর সেই মার মর্যাদা পুরুষের চেয়ে ঊর্ধ্বে। বলা হয় যে নারী আর পুরুষের সমান অধিকার। একজন নারীর উপর সবচেয়ে বেশি কার অধিকার তার স্বামীর, কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় এক পুরুষের উপর কার অধিকার সবচেয়ে বেশি, তখন বলা হয় তার মায়ের। বুঝলেন? একজন নারী যেমন পুরুষদের জন্ম দেয়, সে কিভাবে দুর্বল হতে পারে। আপনি যদি স্বামীর দুরানির সঙ্গে না থাকতে চান, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বাধ্য করতে পারবে না। তবে এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমি জানি না আপনারা দুজনের মাঝে কি ঘটেছিল, জানতেও চাই না। আমি শুধু এটা জানি, আপনি আপনার জীবনের সিদ্ধান্তে সম্পূর্ণ স্বাধীন। মাহিরা হালকা হেসে বলল, থ্যাংক ইউ স্যার, আমি বুঝে গেছি। হ্যাঁ, সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। আগেরবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ভয়ের কারণে বাধ্য হয়ে, কিন্তু এবার আমি যা করব মন দিয়ে করব, কোনো ভয় নয়, কোনো চাপ থাকবে না সেখানে। সামির দুরানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্ট খুলছিল। ডান বাহুতে ক্ষত, কপালে হালকা আঁচড়। নিজের ক্ষত দেখে সে হাসল, না আনন্দের হাসি না, তাচ্ছিলের হাসি। নিজেরই দিকে তাকিয়ে সে ব্যঙ্গ করে হাসছিল। কি করে আমি আমার সে প্রিয়তমাকে আঘাত করলাম, যে স্ত্রীর সঙ্গে আমি জীবন শেয়ার করেছি তাকে?
সে নিঃশব্দে ফিসফিস করে উঠল, যেখানে স্বামী স্ত্রী এক অপরের জন্য পরিধানযোগ্য বস্ত্র, সেখানে আমি কিভাবে সে পোশাক ছিঁড়ে ফেললাম? সে আয়নার দিকে তাকিয়ে নিজেই বলল, তুমি ঠিক বলেছিলে, আমি পুরুষ হবার যোগ্য নই। যদি পুরুষ হতাম তাহলে তোমার পাশে পাহাড় হয়ে দাঁড়াতাম, তোমার চোখের জল ঝরবার আগেই বুক পেতে দিতাম। আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছে এই জন্য না যে সে হাত তোলে, বরং এই জন্য যে সে রক্ষা করে, দুনিয়াকে বাঁচায়। সে চোখ নামিয়ে নিজের হাত দেখল, যেটা একদিন এক মেয়েকে ভালোবাসাই ছুঁয়েছিল। আজ সে হাতে আঘাতের স্মারক। আমি কি করিনি তোমার সঙ্গে? বারবার তোমার চরিত্র নিয়ে অভিযোগ তুলেছে, আর আজ তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো, কারণ তোমার সামনে দাঁড় করিয়ে দেওয়ার পেছনে আমি নিজে। যখন তুমি ভালোবাসতে তখন চোখ নামিয়ে কথা বলতে, সেটা ছিল তোমার লজ্জা, তোমার সৌন্দর্য, আর আজ তোমার দৃষ্টি বৃদ্ধ করছে আমায়। হঠাৎ সে আয়নায় নিজেকে দেখে চিৎকার করে উঠল, তার কণ্ঠ কাঁপছিল। আজ আমার নিজের মুখ ঘৃণার পাত্র হয়ে উঠেছে। এই আয়না যেন আমাকে দেখে হাসছ, আর সবচেয়ে ভয়ঙ্কর আমার বিবেকের আয়না, সেটা কেউ ভেঙে ফেলতে পারবে না, সেটা আমার সব পাপ মনে করিয়ে দিচ্ছে। সে আয়নার দিকে একটা ফুলদানি ছুঁড়ে মারল, আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তবু চেহারা দেখা গেল, কারণ নিজের মুখ দেখতে আয়নার দরকার হয় না, বিবেকের আয়নাই যথেষ্ট। মাহিরা পার্টিতে যাওয়ার জন্য একদম প্রস্তুত ছিল। নীল রঙের লম্বা সুন্দর ও স্টাইলিশ গাউন পরে সে অনবদ্য লাগছিল। চুলে ছোট্ট একটি সুন্দর ক্রাউন ছিল, বাকি চুলগুলো কার্ল করে সাজানো। হালকা ও নরম মেকআপে তাকে অসাধারণ সুন্দর করে তুলেছিল। মাহিরা যখন মুরাদের সঙ্গে পার্টিতে পৌঁছেছিল তখন সে একটু অবাক হয়েছিল। পার্টিটি অনেক বড় ছিল, চারদিকেই রং আর গন্ধের এক বিশাল সমারোহ। লোকজনের ভিড় জমে গিয়েছিল। আজ পুরো মিডিয়াই এই পার্টির কভারেজ দিচ্ছিল। সামির মাহিরাকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছিল। আজ সে বারবার মাহিরার দিকে নজর সরাতে পারছিল না। নীল পোশাকে মাহিরাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো সাগরের জলের পরী। মাহিরা সামিরের ওই দৃশ্য অনুভব করে লাল হয়ে গিয়ে চোখ নামিয়ে নিল। সে কি করত? সে যদি সামিরের সঙ্গে থাকতে না চায়, তার হৃদয়ে সামিরের জন্য কোনো ভালোবাসা নেই, তবে মর্যাদা তো অবশ্যই ছিল, যা সে সামিরের জন্য অনুভব করত। এবং এটাই সত্যি, সামির সেই সম্মান পাওয়ার যোগ্য ছিল। মাহিরা বারবার নিজেকে সামিরের দৃষ্টির মধ্যে খুঁজে পেয়ে দ্রুত বলে উঠল, মাফ করবেন, আমাকে ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মাহিরা হকচকিয়ে উঠল। সে আজ সত্যি অনেক সুন্দর লাগছিল। একটু কটু হেসে বলল, আমার ভাগ্য আমার সৌন্দর্যের মতো সুন্দর। তার চোখে অশ্রু ঝলমল করছিল। দুর্বল শরীর নিয়ে সে সেলফে হাত রেখে দাঁড়িয়েছিল। তখন কোনো এক ব্যক্তি চুপি চুপি ভিতরে ঢুকলো। দরজা তালা লাগিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো। মাহিরা এতটাই গভীরভাবে নিজের চিন্তায় ডুবেছিল যে প্রবেশকারীর পদক্ষেপ সে বুঝতে পারেনি। সে তার চারপাশে পরিচিত ও মধুর গন্ধটা অনুভব করলো। সামির। মাহিরা চোখ বন্ধ করেই ডাকলো। তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঠোঁট গাঢ় হাসিতে ফেটে উঠল। মাহিরা ঝটপট চোখ খুলল। সে সত্যিই তার পিছনে দাঁড়িয়ে থাকা সামিরকে দেখল। আয়নায় তাকিয়ে সে ভয়ভীতিতে চোখ বড় করল। সামির তাকে পেছন থেকে নিজের কোলে জড়িয়ে নিল এবং ঠোঁট বসিয়ে তার কাঁধে রেখে বলল, কেন পালাতে চাও প্রিয়? জানো না সামির কখনো তোমাকে নিজের থেকে দূরে পাঠাবে না? সামির, ছেড়ে দাও আমায়। মাহিরা কাঁপতে কাঁপতে বলল, প্রিয়, আমাকে কত কষ্ট দেবে আমাকে, যখন আমার সমস্ত অস্তিত্বই তো এক টুকরো শাস্তি। সামিরা হঠাৎ করেই মাহিরাকে নিজের সামনে করল এবং পাগলের মতো তার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এত গভীরভাবে চুমো খেয়েছিল যে মাহিরা পানির মতো ঝরে পড়ল। আজ পর্যন্ত এত প্রাণঘাতী লাগেনি যতটা আজ লাগছে। মাহিরার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। তখন সামির তার ঠোঁট থেকে ক্ষমা করে দিল। সামির যখন তার ঠোঁট ছাড়ল তখন সে তার হাত গুজে দিল মাহিরার চুলের মাঝে। সামির এক হাত ধরে রেখেছিল মাহিরার দুই কবজি, আর অন্য হাতে শক্ত করে চুলের আঁচড় দিচ্ছিল। মাহিরার নিঃশ্বাস ছুটছিল অব্যাহত। সে এখনো নিজের শ্বাস নিতে পারছিল না। তখন সামির তার গলায় দহনশীল ঠোঁট রাখল। পুরো গলায় সামিরের আগুন ঝলসানো ঠোঁট ছড়িয়ে দিল তার ভালোবাসার উত্তাপ। সামির তার শিরায় দাঁত এমন জোরে গুজে দিল যে মাহিরার হাঁকানো ছাড়া কিছু করতে পারল না। সামির তার মাথার ক্রাউন তুলে ছুঁড়ে ফেলে দিল।
গলা থেকে তার দোপাট্টা সরিয়ে ভালো করে গলায় মুড়িয়ে দিল। মাহিরার লাল লাল গাল দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিল। সামির তার কাঁপতে থাকা শরীর বুকের সাথে জড়িয়ে ধরল। মায়েরা, তুমি আমার আসক্তি, আমার নেশা, আমার পাগলামি, আমার উন্মাদনা, আমার ভালোবাসা। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে জীবনের মানে কি, আমি একটা শব্দই লিখব, মাহিরা। সামির গভীর ভারী মাদক দ্রব্যের মতো কণ্ঠে বলল, তার বুক থেকে মাহিরাকে আলিঙ্গন করে। তুমি মনে করো আমি তোমাকে বেঁধে রাখি, তোমাকে বাধ্য করে সে কাজ করতে যা তুমি করতে চাও না। সামির হঠাৎ করেই দোপাট্টা এক ঝটকায় টেনে নিয়ে তাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। মাহিরা দোপাট্টা ছাড়া আয়নার সামনে নিজের মনোমুগ্ধকর শরীর নিয়ে দাঁড়িয়েছিল। মাহিরা, নিজের দিক দেখো, তুমি কি অবস্থা দেখে নিজেকে সুন্দর মনে করো? সামির মাহিরার পেছনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকে আয়নায় দেখে বলল। মাহিরা দোপাট্টা ছাড়া নিজের দেহের সুনিপুণ সৌন্দর্য আয়নায় দেখল। লজ্জায় সে চোখ নামিয়ে নিল। সামির আবার সেই দোপাট্টা তুলে নিয়ে ভালো করে মুড়িয়ে দিল তার বুকের সামনে, আর হাত দিয়ে তার পেট শক্ত করে ধরল। পেছন থেকে সে মাহিরার শরীরকে নিজের বুকের কাছে চেপে ধরল। তখন মাহিরার হালকা কাঁপুনি উঠল। সামিরের হাতের শক্তি বেশ ভারী ছিল। সে দোপাট্টা সামান্য সরিয়ে চুল গলা থেকে সরিয়ে গলার পেছনের অংশে দাঁত দিয়ে জোরে কামড় দিল। মাহিরা সেই কঠোর আলিঙ্গনে কাঁপতে কাঁপতে হাতছাড়া হয়ে পড়ল। সামির আবার দোপাট্টা পিছন থেকে তার মাথায় দিয়ে দিল। মাহিরার সুন্দর মুখটা নীল দোপাট্টায় ঝলমল করতে লাগলো। সামির গাঢ় হাসি দিল। অথবা তুমি নিজেকে এত সুন্দর ভাবছ? মাহিরা এক মুহূর্তের জন্য আয়নায় তাকালো, নিজের সৌন্দর্যে অভিভূত হলো, কিন্তু পরের মুহূর্তে আবার তার চোখ নামিয়ে নিল। মাহিরা, আমি সবসময় চাইতাম তুমি এমন সাজাও নিজেকে যেখানে তুমি খুব সুন্দর লাগো, এমন সাজাও যেন কেউ তোমার প্রতি অশোভন নজর না দেয়, তোমার জন্য সম্মান থাকে। পুরুষের কাছে সম্পদ হলে তার স্ত্রী, সে তার সব কিছু, তার শান্তি। সে তার বুকে এসে সব ভুলে যায়, সে তার উপর অধিকার জাহির করে, কারণ এই সম্পর্কটা একমাত্র যেখানে সে পুরোপুরি তার অধিকার দেখাতে পারে। সে তাকে নিজের মালিক মনে করে। এই অনুভূতিতে সে এতটাই মগ্ন হয়ে যায় যে সে ভাবতে থাকে সে শুধু তারই, বিশেষ করে শুধু তারই। তুমি যখন আমাকে সবটা বললে, আমি তো সহ্য করতে পারিনি। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি এখন উন্মাদ হয়ে গিয়েছিলাম যে আমার মাহিরা আমার ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারে না। সে রাতে যখন আমি তোমাকে বেল্ট দিয়ে মেরেছিলাম, আমার শরীরে নেশার ওষুধ ছিল যা আমাকে পাগল করে দিয়েছিল। আমি আমার বোধহীনতায় ছিলাম। যে কিছু করেছিলাম তোমার সঙ্গে তা ছিল ওষুধের প্রভাবে। ওষুধগুলো এমন ছিল যে যা আমাকে আমার বুদ্ধি হারাতে বাধ্য করেছিল। কাইয়ুম শামিল চেয়েছিল আমি নিজের বোধ হারিয়ে তোমাকে তালাক দিয়ে ফেলে, কিন্তু আমার মুখ থেকে সেই কথা বেরোলো না। তুমি তো তার সাক্ষী। সত্য জেনে আমি কিভাবে তোমাকে তালাক দিতে পারি? আর যখন আমি তোমাকে বিছানা নিয়ে গেলাম, সেটা আমি করা উচিত ছিল না। মাহিরা, আমার সামনে তোমার ফোন থেকে কাইয়ুমকে কল এসেছিল। তুমি তাকে ফোনে কথা বলার জন্য অনুরোধ করেছিলে। আমি কিছু না বুঝে, কিছু না জেনে সব করেছি। আমি নিজেকে রক্ষা করছি না। আমার সেটা ভুল আচরণ ছিল, খুব ভুল ছিল। তুমি একদম সঠিক করছো। আমাকে ক্ষমা না করে তোমার এই রাগ আমার জন্য সাজা। আমি তোমার যোগ্য নই। আমার জন্য এর থেকে বড় সাজা হোক। সত্যি বলতে আমার জীবনের আর কিছুই নেই, শুধুই শান্তি। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি তা মেনে নেব। আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব, অনেক দূরে চলে যাব। তবে আমার একটা অনুরোধ থাকবে, তুমি যদি আমার জীবনে আর না থাকো, আমি বেঁচে থাকি, তাহলে আমার সামনে কখনো না আসো, আর কেউ হয়ে কখনো না হও। তাহলে কিয়ামত রাখি, কিয়ামত হবে। সামির তার গরম ঠোঁট মাহিরার কপালে রাখল, হঠাৎ ফিরে গিয়ে চলে গেল। মাহিরা তার কপালে হাত দিয়ে সামিরের শেষ স্পর্শ অনুভব করল। মাহিরা পার্টিতে নিজের সাজসজ্জা ঠিক করে আবার ফিরে এসেছে। মাহিরা দোপাট্টা সুন্দরভাবে নিজের উপর ছড়িয়ে নিয়েছিল এবং মাথার উপরও তুলে নিয়েছিল। মুরাদ খান মাহিরাকে মাথার উপর দোপাট্টা এভাবে পরে দেখে বিস্মিত হয়েছিল। তবু মুরাদ খানের হৃদয় বলছিল মাহিরার সৌন্দর্য আরও বেশি পবিত্র হয়ে উঠেছে। মুরাদ খান আগের চেয়ে আরও বেশি মাহিরার মোহময় হয়ে উঠেছিল। অল্প সময় পরেই পার্টিতে সামির দুরানি উপস্থিত হয়। সাদা জিন্স প্যান্টের সঙ্গে সাদা শার্ট আর সাদা কোট পরে সামির দুরানি হালকা হালকা দাড়ি গোঁফ সহ খুবই সুমধুর এবং চমৎকার লাগছিল। আজ সামির দুরানির চোখ লাল ছিল না,
আজ তার চোখে ছিল গভীর কষ্ট। সামির দুরানি এখন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতেও পদার্পণ করেছে, তাই এই পার্টিতে রাজনৈতিক মন্ত্রীগণও উপস্থিত ছিলেন। মিডিয়া প্রবল উত্তেজনায় সামির দুরানির ছবি তুলছিল। অনেক মেয়েই সামির দুরানির জন্য পাগল হয়ে যাচ্ছিল। সামিরের সঙ্গে সেলফি তুলতে অস্থির হচ্ছিল। সামির দুরানি হাতে একটি পুরস্কার ধরেছিল, অন্য হাতে মাইক্রোফোন নিয়ে হলের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। একটি নীল স্পটলাইট সামির দুরানির উপর পড়েছিল। আপনারা সবাই প্রায়ই আমাকে একটি প্রশ্ন করেন, আমি একজন সফল মানুষ, আর আমার এই সফলতার পেছনে কি আছে? সফলতার রহস্য কি? সামির মাইক্রোফোনে বলছিল। হলে হঠাৎ করেই গুঞ্জন শুরু হলো। সবাই বিস্ময় নিয়ে একে অপরকে দেখছিল। সামির দুরানির বক্তব্যে পার্টির অতিথিরা অস্বস্তিতে পড়ে পাশ কাটিয়ে গেলেন। মিডিয়াও অবাক হয়েছিল। নিশ্চয়ই আজ স্পাইসি খবর আসছে এবং তাদের টিআরপিতে বড় বৃদ্ধি আসবে। মুরাদ খানও বিস্মিত হয়ে সামির দুরানিকে দেখছিল। এটা কি বলছে? মাহিরার মুখ অবয়ব বিবর্ণ হয়ে উঠেছিল। এই পার্টির লাইভ কভারেজ হচ্ছিল। আপনারা হয়তো ভাবছেন সামির কেন এমন বলছে, কেন বলছে? আজ আমি আপনাদের বলবো কেন আমি মানুষ হবার যোগ্য নয়। হলে আবার নীরবতা নেমে এলো। শুধুমাত্র সামিরের কণ্ঠ শোনা যাচ্ছিল। আপনি কি এমন একজন মানুষকে বেস্ট বিজনেসম্যানের পুরস্কার দেবেন? এমন মানুষকে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন যে নারীর উপর হাত তোলে, যে নারীকে গালিগালাজ করে, নারীর প্রতি বিশ্বাস করে না, আর সেই নারী যদি আপনার স্ত্রী হয়? হলে আবার গুঞ্জন ছড়িয়ে পড়ল। সামির কিছুক্ষণ চুপ করে রইল। মাহিরা নিজের নিঃশ্বাস আটকে রেখেছিল। মুরাদ খান মাহিরাকে দেখল। নিশ্চয় কি এমন মানুষকে পুরস্কার দেবে না? তাহলে আমি এই পুরস্কারের যোগ্য নই, কারণ সে মানুষ আমি ছাড়া কেউ নয়। সামির দুরানি। সামিরের কণ্ঠ মাইক্রোফোনে আরো জোরে উঠল। হলে প্রকৃত অর্থে শোরগোল শুরু হয়ে গেল। টিভিতে ব্রেকিং নিউজ দেখানো শুরু হলো। আমি সেই নারীর উপর হাত তোলা মানুষের বিরুদ্ধে কথা বলেছি, যে নারীর চরিত্র সর্বোচ্চ এবং পবিত্রতার মূর্ত প্রতিমূর্ত। আমি তাকে অভিযোগ করেছিলাম, বিশ্বাস করিনি। আমার সন্দেহে এতটাই আটকে পড়েছিলাম যে তার রক্ষা করতে পারেনি। সে এত উচ্চ চরিত্রের মানুষ, এত কষ্ট সহ্য করেছিল, কিন্তু নিজের সম্মান রক্ষা করেছে। আর আমি কি করেছি? তাকে পশুর মতো পিটিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছে, তার অপমান করেছে। মাহিরা মুখে হাত দিয়ে কাদার সিসকি থামানোর চেষ্টা করছিল। সামিরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে দু হাত মোড়া করে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে অনেক ভুল করেছি। তোমার প্রতি বিশ্বাস না করে ভুল করেছিলাম। তুমি ঠিক বলেছিলে, চরিত্রহীন পুরুষের মনোভাবই এমন যে নারীকে চরিত্রহীন বানায়। চরিত্রহীন তুমি নাও, আমি ছিলাম চরিত্রহীন। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তোমাকে আমার জীবনে ফেরত চাচ্ছি না, শুধু ক্ষমা চাইছি। সামির হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে ক্ষমা চাইছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। প্রেম, এই তোমার সব কিছু আমার। তোমার এই বিচ্ছেদে আমি সহ্য করতে পারবো না। যদি তুমি ছেড়ে গেলে বাঁচবো না আমি। শ্বাস প্রশ্বাসও তোমার অপেক্ষায়। আমার প্রতি আমার থেকে বেশি বিশ্বাস তোমার। আমার হৃদয়, কিন্তু তার স্পন্দন তোমার। চেয়েছি তোমাকে, চাইব সর্বক্ষণ। মৃত্যুর পরেই ভালোবাসা কমবে না। অশ্রু শুধু সামিরের চোখ থেকে নয়, মাহিরার চোখ থেকেও ঝরছিল। আরেকজনও ছিল যে কাঁদছিল। তিনি ছিলেন মুরাদ খান, যিনি ভালোভাবেই জানতেন আজ তিনি চিরতরে মাহিরাকে হারিয়েছেন। তিনি জানতেন সামিরের আজকের এই কৃত্য অন্য কেউ করতে পারে না। সামির থেকে বেশি কেউ মাহিরাকে ভালোবাসতে পারে না। মুরাদ খান বয়ে পড়া অশ্রু দিয়ে মাহিরাকে দেখছিল। টিভিতে ব্রেকিং নিউজ চলছিল। তখন তালহা লিভিং রুমে বসে বসেই চ্যানেলগুলো পরিবর্তন করতে করতে দেখল লাইভ চলছে এক চ্যানেলে। দ্রুত ভলিউম বাড়িয়ে দিল। সেখানে বলছিল, প্রত্যক্ষ ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সামির দুরানির নিজের ভুল স্বীকার করে এবং স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে এমন কথা বলেছে। তালহা মাথায় হাত রেখে বলল, এটা সামির দুরানি কি করলো? এর খুব খারাপ পরিণত হতে পারে। সামির দুরানির খ্যাতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কেউ তাকে বুঝতেই পারবে না। তালহা চিন্তিত হয়ে ভাবছিল। আজ থেকে 2 সপ্তাহ পেরিয়ে গেছে। বিভিন্ন টিভি চ্যানেলে টকশো চলছে। সোশ্যাল মিডিয়াও শুধুমাত্র এই খবরেই মুখর। লোকেরা সামির দুরানিকে অত্যাচারী, নারীর মর্যাদা না জানা একজন ব্যক্তি বলছে। এমন একজনকে ক্ষমা করা উচিত নয়, যে নারীর সম্মান করতে জানে না,
যাকে পশুর মতো মারধর করে। কিছু মানুষ সামির দুরানিকে নায়ক বলছে। যে মানুষের মতো মানুষ হলে সামির দুরানি যেন তেমনই হয়। যে সপক্ষে তার ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। সামির দুরানির স্ত্রীকে খুব ভাগ্যবান বলা হচ্ছে যে এমন ভালোবাসার মানুষ পেয়েছে। বিভিন্ন বিতর্ক চলছে, এক পক্ষ সামিরের পক্ষে, আরেক পক্ষ তাকে ক্ষমা না দেওয়ার পক্ষে। সব কিছুর মাঝে সামির দুরানির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিরোধী দলের লোকেরা তার চরিত্রের ব্যথা গায়ে তুলেছে। সামির দুরানির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। তার স্ত্রীকে সেটা কেউ জানে না। সেই দিন পার্টিতে সামির ক্ষমা চাইলেও মাহিরা ক্যামেরার সামনে আসেনি। পার্টিতেও কারো জানা হয়নি মাহিরার ব্যাপারে, তাই মাহিরার ব্যাপারে কেউ কিছু জানে না। লাইভার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, যা সামির দুরানি নিজের প্রভাব দিয়ে ডিলিট করিয়েছিলেন। সামির দুরানির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার স্ত্রীকে বেআইনিভাবে আটকিয়েছিলেন, তাকে কোনো স্থান ত্যাগ করতে দিতেন না। সামির দুরানির চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। অন্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার কথাও বলা হচ্ছে। বিভিন্ন চ্যানেল থেকে সামির দুরানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু গত 2 সপ্তাহে কেউ জানে না সে কোথায় আছে। বিরোধী দল বলছে সে মুখ লুকিয়ে পালিয়ে গেছে, কারণ সে এক নারীর উপর হাত তোলার মতো বেপরোয়া পুরুষ। সামির দুরানির পার্টির সদস্য পদ বাতিল করা হয়েছে। নারী অধিকার রক্ষাকারী বিভিন্ন এনজিও সামিরের ফ্ল্যাটের বাইরে প্রতিবাদ করেছে। সামিরের সব কন্ট্যাক্ট বাতিল হয়েছে। কেউ জানে না সামির কোথায়। কেউ কেউ বলছে সামির দুরানি দেশ ছেড়ে পালিয়ে গেছে। গর্বের সাথে বলতো, আমি এটা করেছি। নারী কী ধরনের প্রাণী সে সম্পর্কে এভাবেই আচরণ করতে হবে। সামির দুরানি একজন অমানুষ, তাকে ফাঁসিতে ঝুলানো উচিত। এক টক শোতে রাজনীতিবিদ এক নারী গর্ব করে বলছিলেন, বিয়ে করলে সামির দুরানির মতন কাউকেই করা উচিত, যে নিজের ভুল মিডিয়ার সামনে প্রকাশ করে। তখন শোতে থাকা বাকিরা হেসে উঠল। মাহিরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে টিভি বন্ধ করে দিল। মুরাদ খান অফিসে বসে চেয়ারে ঠেস দিয়ে চোখ বন্ধ করেছিল। গত 2 সপ্তাহে সে একবারও ঘুমায়নি। তার চোখে আতঙ্ক জমে আছে। হৃদয় স্পন্দন এমন করে কাজ করছে যেন চিরতরে থেমে যাবে। হৃদয়ে এক নিরীহ শিশুর মতো আতঙ্কিত। সামির দুরানির সমস্ত কন্ট্যাক্ট মুরাদ খানের হাতে এসেছে, কিন্তু মুরাদ খান মনে করছিল যেন তার সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। তার চেয়ে বেশি দরিদ্র আর কেউ নেই। নিজেই নিজের প্রতি করুণা অনুভব করছিল। সে সামিরকে হারাতে চেয়েছিল, কিন্তু আজ সে সত্যিই নিজেকে সামিরের কাছে পরাজিত মনে করছে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে। মাহিরা অফিসে আসেনি। মুরাদ খান তাকে দেখে বেঁচেছিল। তার শ্বাস চলত, কিন্তু 2 সপ্তাহে তাকে দেখেনি, তার কণ্ঠ শোনেনি। মুরাদ খান চেয়ার থেকে উঠে উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিল। হৃদরোগের ব্যথা সীমা ছাড়ালে কাঁপতে থাকা হাতে ফোনে নাম্বার ডায়াল করলো। বেল বাজলে মুরাদ খানের নিঃশ্বাস থমকে গেল। ফোন তুললো অন্য পাশে কেউ। হ্যালো মিস মাহিরা, কেমন আছেন? মুরাদ খান নিচের ঠোঁট খামড়ে জিজ্ঞেস করলেন। মাহিরা ধীরে বলল, আমি ভালো আছি মুরাদ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মিস মাহিরা, তুমি এতদিন ধরে আসছো না, সব ঠিক তো? মুরাদ খান উত্তেজনা গোপন করে স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল। মাহিরা চুপ করে গেল। মুরাদ খান তার নীরবতা অনুভব করে দুশ্চিন্তায় চেয়ারে বসল। মুরাদ খান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, মিস মাহিরা, আপনি আজ আসতে পারবেন? মাহিরা কিছুক্ষণ চিন্তা করে আসার সম্মতি দিল। মুরাদ খান বেদনা নিয়ে অফিসে হাঁটছিল। মাহিরার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত কাটানো তার কাছে বিষাদজনক। দরজার নক শব্দে সে নিজেকে সামলে চেয়ারে বসল। মাহিরা ভিতরে ঢুকল। মুরাদ খান তাকিয়ে রইল। মাহিরা সাদা পোশাকে ছিল। মুরাদ খান তাকে অসীম সুন্দর মনে করল। নিজের চোখ সামলে বসতে বলল। মাহিরা সামনের দিকে চোখ নামিয়ে বসেছিল। মুরাদ খান পাগলের মতো তাকে দেখছিল। কিছুক্ষণ পর মুরাদ খান নিজেকে সামলে প্রশ্ন করল, কেমন আছো মিস মাহিরা? আমি ভালো আছি। মাহিরা ধীরে বলল। মুরাদ খান অনুভব করলো মাহিরা দুর্বল ও চিন্তিত। কি হয়েছে মিস মাহিরা, তুমি উদ্বিগ্ন দেখাচ্ছ? মুরাদ খান চিন্তিত স্বরে বলল, না, আমি উদ্বিগ্ন নই, হয়তো রাতের ঘুমটা ঠিক হয়নি, তাই হয়তো এমন দুর্বল লাগছে। মাহিরা হালকা হাসল। মুরাদ খান চুপ করে গেল। দীর্ঘক্ষণ নীরবতা ছিল। আজ মুরাদ খানের কাছে বলার মতো কিছু ছিল না। দুজনের মধ্যেই যেন কথা বলার কিছু বাকি ছিল না। মুরাদ খান মাহিরাকে এত নিস্তব্ধ ও ম্লান দেখে খুবই অস্থির হলো। অবশেষে মুরাদ খান অহংকার চেপে ধরে নিজের হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ করে
চেয়ার থেকে উঠে মাহিরার কাছে গিয়ে বসলো। মাহিরার চেয়ারে বসে দুটো হাত দুপাশে রেখে তাকাতে লাগলো। মাহিরা মাথা নিচু করে বসেছিল। মুরাদ খান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে প্রশ্ন করলো, যে প্রশ্ন তার হৃদয় চিৎকার করে বলছিল, না করো, তুমি নিজেই নিজের ক্ষতি করবে। মিস মাহিরা, মুরাদ খান ডুবে গিয়ে বলল, তুমি একদিন আমাকে বলেছিলে তুমি সামির দুরানির সঙ্গে থাকতে চাও না, তুমি তাকে স্বামী হিসেবে মানো না। তুমি কি আজও সেই সিদ্ধান্তে অবিচল? মাহিরা চোখ তুলে খালি দৃষ্টিতে মুরাদ খানকে দেখল। মুরাদ খান তার এই তাকানোর উপর ঠোঁট কড়া করে জড়ালো। আবার প্রশ্ন করলো। এবার মাহিরা হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেলল। মুরাদ খান মাহিরার কান্নায় মাথা নাড়িয়ে হাসলো। কিছুক্ষণ সে তাকে কাঁদতে দেখলো। তারপর উঠে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখলো। হাতে হাত রেখে বেশ কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে মাহিরার হাঁচকি শুনল। মুরাদ খান গম্ভীর স্বরে বলল, মিস মাহিরা, তোমার উত্তর পেয়ে গেছি। মাহিরার হিচকি আর কান্না বেড়ে গেল। মুরাদ খানের চোখ রক্ত রঞ্জিত হলো। সে রাগে মুখ মরল। রেগে মুরাদ খান মাহিরার দিকে ঘুরল। মিস মাহিরা, তোমার টার্মিনেশন লেটার মিস ফাজা থেকে নিয়ে এখান থেকে চলে যাও। তুমি এখনই এখান থেকে চলে যাও। মুরাদ খান ঠান্ডা স্বরে বলল। মাহিরা হেঁচকি থামিয়ে বিস্মিত হয়ে তাকে দেখল। মিস মাহিরা, শুনতে পাচ্ছ না? মুরাদ খান গর্জে উঠল। মাহিরা কাঁপতে লাগলো। নির্ভরহীন চোখে মুরাদ খানকে দেখল। মুরাদ খানের সহিষ্ণুতা শেষ হয়ে গেল। সে টেবিলে হাত মারল। সব কিছু ছুঁড়ে ফেলল। মাহিরা আতঙ্কিত হয়ে চেয়ার থেকে উঠে পড়ল। মুরাদ খান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো। কেন আমার ধৈর্য পরীক্ষা করছো? এখান থেকে চলে যাও। আমি তোমাকে ধরে রাখতে চাইবো না। মুরাদ খান মাহিরার কাছে এসে টেবিলে মজবুত থাপ্পড় মারল। মাহিরা দুই হাত মুখে নিয়ে চিৎকার বন্ধ করল। মুরাদ খান রক্তরঞ্জিত চোখে তাকে দেখল। আমার ইচ্ছে করছে মাহিরা, তোমাকে তোমার কাছ থেকে চুরি করে, এই পৃথিবী থেকে চুরি করে, এই সামির দুরানি থেকে চুরি করে কোথাও দূরে নিয়ে যেতে। তুমি কি চাও? তুমি কি ভাবো? তোমার সুখ কোথায়? এখন আমার কিছুই খেয়াল নেই। শুধু কাঁদতে কাঁদতে চিৎকার করছে তোমাকে চাইছে। ভালোবাসা স্বার্থপর করে তোলে, আর আজ আমি স্বার্থপর হয়ে উঠছি। মুরাদ খান মাহিরার বাহু ধরল, নিজের কাছে টেনে নিল। গম্ভীর স্বরে গর্জে উঠল, চলে যাও এখান থেকে, এর আগেই আমি আমার হুঁশ হারিয়ে ফেলি। মুরাদ স্যার, প্লিজ। মাহিরা হেঁচকির মাঝে বলল। মুরাদ খান চিৎকার করে উঠল, চলে যাও মাহিরা, প্লিজ চলে যাও এখান থেকে। মুরাদ খান গলা ফাটিয়ে বলছিল। মাহিরা ব্যাগ নিয়ে কান্নায় ভেঙে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল। মুরাদ খান মাহিরার চলে যাওয়ার পর যেন পাগল হয়ে গেল। সে অফিসের সবকিছু উল্টে পাল্টে ফেলে দিল। হাঁটু গেড়ে বসে নিজের চুল টানতে টানতে চিৎকার করছিল। তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। সে যেন মরে যাচ্ছে। মাহিরার সাথে বিচ্ছেদ তার প্রাণ কেড়ে নিচ্ছিল। ইস, সে যদি নিজের ভাগ্য স্বামীর দুরানির সাথে বদলাতে পারত, যদি সে স্বামীর দুরানি হতো। সে কঠোরভাবে প্রার্থনা করছিল। ভেজা চোখে লেখা তোমার নাম, মাঝে ভাজা কুণ্ডলী কৌতুক, দূর নৌকা পারে অপেক্ষায় জিজ্ঞেস করে তরঙ্গ, কেন এই দূরত্ব, প্রেমে কেন বাধ্যতা, এই অবস্থা, যদি আমার না হও তবু আমার প্রতিটি মুহূর্ত তোমার। তালহা অফিস থেকে সদ্য ফিরে এসেছিল। মাহিরা এত শীতে বাইরে লনের চেয়ারে পা দুটো বেঁকে তুলে বসেছিল, কোনো উষ্ণ শাল বা সোয়েটার ছাড়াই। মাহিরা তখন আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজছিল। তার মুখে গভীর বিষাদ ছেয়েছিল। তালহা অবাক হয়েছিল। এত বিষণ্ণ সে তাকে গত 2 বছরে দেখেনি যতটা গত কয়েকদিনে দেখেছিল। মাহিরার মুখে এক অদ্ভুত উদ্বেগ, চোখে সারা সময় জল ঝলমল করছিল, যেন সেগুলো বেরিয়ে আসবে। তালহা চিন্তিত হয়ে মাহিরার দিকে এগিয়ে গেল। মাহিরাকে দেখে তালহার হৃদয় ধক করে উঠল। সে চেয়েছিল তার বোনকে সবসময় সুখী দেখুক, কিন্তু মনে হচ্ছিল সুখ তার কাছ থেকে দূরে সরে গেছে। কি হয়েছে আমার প্রিয় রাজকুমারী? এই শীতে এখানে কেন বসে আছো? তোমার কোনো শাল বা সোয়েটারও নেই। তালহা চেয়ারে বসে কণ্ঠে প্রেম ভরে বলল। মাহিরা তাকিয়ে পা চেয়ার থেকে নামিয়ে সোজা হয়ে বসলো। কিছু না ভাই, শুধু মনে দুশ্চিন্তা ছিল তাই বাইরে চলে এসেছি। মাহিরা চোখের জল মুছতে মুছতে বলল। তালহা ভেবেই জিজ্ঞেস করলো, তুমি চাকরিতে যাচ্ছ না? না, আমি চাকরি ছেড়ে দিয়েছি। মাহিরা চোখ ঘুরিয়ে বলল। তালহা অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি তো ওই চাকরিটা নিয়ে বেশ সিরিয়াস ছিলে আর খুশি ছিলে, কেন ছেড়ে দিলে?
তালহা নিজের চিন্তা ছেড়ে মাহিরাকে নিয়ে ঘরের দিকে এগোলো। একদিন তালহা রাফিয়ার চেক আপ করানোর পর তাকে বাইরে থেকে খাইয়েছিল, আর এখন রাফিয়ার অনুরোধে তাকে সিভিও নিয়ে এসেছিল। রাফিয়া আশাবাদী ছিল, তালহা যতটা সম্ভব চেষ্টা করছিল তাকে খুশি রাখতে। রাত অনেকেই গিয়েছিল, শীতও তীব্রতর। গর্ভা অবস্থায় রাফিয়ার নাজুকতা অনেক বেড়ে গিয়েছিল। তালহা বাধ্য হয়ে তার সব আচরণ মানছিল, না হলে সে খাবার ছেড়ে দিত। সিভিউতে তখন কেউ ছিল না। রাফিয়া, বাড়ি চলো, অনেক শীত বেড়ে গেছে, রাত গভীর হচ্ছে, তোমার স্বাস্থ্যের খেয়াল রাখো, এই জায়গাটা সেফ নয়। তালহা অনুরোধময় স্বরে বলল, কিন্তু রাফিয়া কথা না শুনে এগিয়ে গেল। তালহা বিরক্ত হয়ে তার পেছনে গেল। তার চোখ পড়ল এক ব্যক্তির উপর, যে এক কোণে কোনো গরম কোট ছাড়া বসে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়েছিল। তালহা অবাক হলো, এত রাতে এত ঠান্ডায় গরম কাপড় ছাড়া কেই পাগল। তালহা একটু এগিয়ে গিয়ে দেখল সামির দুরানি। তালহা অনেকক্ষণ তাকিয়েছিল সামি দুরানির দিকে, যিনি পৃথিবী আর মাফিয়ার কোলাহল থেকে দূরে অবহেলিত, কেউ তাকে চিন্তায় আনে না। তালহা তার অবস্থান সত্ত্বেও মনে করছিল সে আসলে সেখানে নেই। তালহা রাফিয়াকে নিয়ে বাড়ি ফিরল। রাফিয়াকে গেট থেকে নামিয়ে দিয়ে জরুরি কাজ আছে বলে আবার নিজের গাড়ি সিভিউর দিকে ঘোরালো। তাহলে তুমি এখানে ভয়ে লুকিয়ে বসে আছো? তালহার কণ্ঠ শুনে সামির দুরানি আর চোখে তাকিয়ে ছোট একটি পাথর তুলে সমুদ্রে ফেলল, যা অনেক দূরে গিয়ে পড়ল। আমি কারো কাছে ভয় পাই না। সামির তিক্ত হাসি দিয়ে গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, তাহলে এখানে কি করছো? কার থেকে লুকিয়ে বসেছো? পুরো মিডিয়া তোমাকে খুঁজছে, সবাই জানতে চায় তুমি কোথায়। তোমার যা কিছু হয়েছে, যা ক্ষমা চেয়েছে, সেদিকে কি আফসোস করো? তালহার কথায় সামির দুরানি হাত ঝাঁকিয়ে উঠে তার সামনে দাঁড়ালো। যার জন্য আমি আফসোস করি তা আমার জীবনে রোগ হয়ে গেছে, অন্য কোনো বিষয় আমি আফসোস করি না। হ্যাঁ, আমি লুকিয়ে আছি এক অঙ্গীকারের জন্য, যা পূরণ করার শক্তি আর আমার নেই। আর ভয় পাওয়ার কথা যদি হয়, তবে তোমাকে দেখে খুব ভয় পাচ্ছি। তুমি হয়তো আমার অঙ্গীকারে সিল মোহর দিতে এসছো। সামির দুরানি তালহার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, আজ আমি জানলাম আমি কারো কাছে ভয়ের কারণ। তালহা হেসে উঠল। তুমি হাসছো, সারা পৃথিবী আমার উপর হাসছে। এখন তো আমার ছায়াও আমাকে দেখে আসে। সামির দুরানি প্যান্টের পকেটে হাত দিয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে বলল, বউকে ভয় পাওয়ানো ভালো, কিন্তু এত বেশি নয় যে বউ পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তালহা গম্ভীর অথচ হালকা স্বরে বললে। সামির তাকিয়ে শুনল। একটা কথা ভালো করে শোনো, যদি আমার বোনের ওপর কোনো হাত ওঠে, আমি তোমার তার নিতে 1 সেকেন্ডও বিলম্ব করব না। তালহা ঠান্ডা কণ্ঠে সামিরকে বলল। সামির বিস্মিত চোখে তাকালো। তুমি এর মানে কি বোঝাতে চাইছো? মানে আমি আবারও আমার বোনকে তোমার হাতে দিয়ে দিলাম, কিন্তু এবার তার চোখে কোনো অশ্রু পড়তে দিও না। তালহা সতর্ক নজরে তাকিয়ে বলল, কি বলছো? মাহিরা রাজি হয়েছে? সে আমার কাছে আসার জন্য একদম প্রস্তুত? সামির কাঁপানো কণ্ঠে বলল। তার মুখ আনন্দে ফুটে উঠল, হৃদয়ে হাজারো ফুল ফুটল। হৃদয়ের স্পন্দন দ্রুত ছুটতে লাগলো। কান বিশ্বাস করতে পারেনি, হয়তো সে ভুল কিছু শুনেছে। না, সে রাজি হয়নি, কারণ মাহিরা একদম জেদি। যখন সে জেদ ধরে, তার থেকে বড় জেদি কেউ নেই। আমি জানি সে আজও তোমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু সে কখনো তোমার কাছে ফিরে যাওয়ার জন্য রাজি হবে না। তাহলে সে কিভাবে আসবে আমার কাছে? তালহার কথা শুনে সামির অস্থির হয়ে দ্রুত বলল। তালহা তার উত্তেজনায় হাসলো। একটাই উপায়। কি? মাহিরা তোমাকে নয়, আজও সামির দুরানিকে ভয় পায়। সামির তীব্র হয়ে উঠল। তালহা হাসি লুকিয়ে বলল। সামির অবাক চোখে তাকালো। পরের মুহূর্তেই সামির হেসে উঠল, আর তালহাও হাসির সুর মেলালো। মাহিরা তালহার জেদে তার সঙ্গে শপিংয়ে এসেছিল। তালহা যতই বলল না কেন মাহিরা নিজের জন্য কিছু কেনেনি, কিন্তু আসন্ন নতুন অতিথির জন্য সে অনেক কেনাকাটা করেছিল। তালহার সন্তানের জন্য ছিল সে বেশ উচ্ছ্বসিত। মাহিরা শপিং মলের বাইরে দাঁড়িয়েছিল, তালহার গাড়ি পার্কিং এরিয়া থেকে আনার অপেক্ষায়। মাহিরা চিন্তায় ডুবেছিল। হঠাৎ একটি গাড়ির চাকা এসে তার কাছে চড়চড় করে থামল। ভয়ে মাহিরা 2-3 পা পিছনে সরে গেল। গাড়ির দিকে রাগ নিয়ে তাকালো, কিন্তু যখন সামির দুরানি গাড়ি থেকে নেমে আসলো, মাহিরার সব ভয় কেটে গেল। সামির দুরানি তখন কালো প্যান্ট আর সাদা শার্টে, কাঁধে কালো কোট ঝুলিয়ে,
চশমা পরে একটি গম্ভীর মুখ নিয়ে মাহিরার সামনে এসে দাঁড়ালো। চশমা খুলে গভীর প্রাধিকারপূর্ণ চোখে উপর থেকে নিচে পর্যন্ত দেখে নিল মাহিরা। কালো সালোয়ার কামিজ আর কালো দোপাট্টা, মাথায় পেঁচানো। সামিরের ঠোঁটে এক মৃদু হাসি ফুটল। সে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে ওঠো। কেন আমি আপনার সঙ্গে গাড়িতে উঠবো কেন? মাহিরা চোখ চেয়ে সরিয়ে লাজুকভাবে বলল, আমার সঙ্গে উঠতে বলেছে, আর কি কারণ চাই? সামির হাসি ঢেকে পাল্টা প্রশ্ন করল। মাহিরা অবাক হয়ে তাকালো। নিজেকে সামলে বলল, মাহিরা, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। জোর জবরদস্তি করে তো নয়ই। আমি তো জোর জবরদস্তি করিনি। সামির খুব কাছে এসে মাহিরার গাল ছুঁয়ে বলল। মাহিরা হতভম্ব হয়ে গেল। ভয়ে বলল সে, যদি আমার সঙ্গে তোমার কোনো খারাপ ব্যবহার হয় আমি চিৎকার করব, সবাইকে একত্রিত করব। আচ্ছা, তোমার মতো যত চিৎকার করো, কাউকে একত্রিত করলে লাভ নেই। সামির তামাশা ভরে বলল, আমার কাছে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার অনুমতি আছে, আর আমি সামির দুরানি। আমি কারো বাবার সামনেও ভয় পাই না, তাই নাটক বানিও না। গাড়িতে ওঠো। মাহিরা দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করে তালহাকে কল দিল। সামির হঠাৎ তেড়ে মাহিরার ফোন ছিনিয়ে নিয়ে হাত ধরে ফ্রন্ট সিটের দরজা খুলে মাহিরাকে ঠেলে দিল গাড়ির ভিতরে। নিজে দ্রুত উঠে গাড়ি স্টার্ট করলো। মাহিরা ভয়ভীত হয়ে সামিরকে দেখল। গাড়ি থামাও। সুইটহার্ট, গাড়ি এখনই গন্তব্যে থামবে। সামির গম্ভীর চোখ নিয়ে উইন্ডো স্ক্রিনের দিকে তাকিয়ে বলল। মাহিরা তাড়াতাড়ি ফোন তুলে তালহাকে কল দিল। ভাই, সামির আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গেছে। তখন তালহার কণ্ঠ শোনালো। ওকে মাহিরা, তুমি স্বামীর সঙ্গে থেকো, পরে কথা বলবো। কল কেটে দেয় তালহা। মাহিরা চমকে নিজের ফোন দেখলো, তারপর রাগে সামিরের দিকে তাকালো। সে চোখ মেলে তাকে ইশারা করলো। মাহিরা রাগে ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে ফেলে দিল। মাহিরা দরজা খুলতে গিয়ে চিৎকার করলো। সামির, আমি বলছি গাড়ি থামাও। জান, যদি কেউ তোমাকে এভাবে চেঁচাতে দেখে, তাহলে পরের দিন ব্রেকিং নিউজ হবে। সামির দুরানি নিজের স্ত্রীকে কিডন্যাপ করলো। সামির হেসে মিষ্টি সুরে বলল। মাহিরা বলল, হ্যাঁ, তাই তো আপনি আমাকে কিডন্যাপ করছেন। তুমি আমার বউ, কিডন্যাপ করলাম কখন? এটা তো আমার অধিকার। সত্যি করে বলুন তো, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? তোমার কিডনি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। ফের আপনি আমার কিডনির দিকে নজর দিয়েছেন? ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। মাহিরা বিরক্ত হয়ে বলল। সামির মৃদু হেসে জবাব দিল। ঠিকই বলেছে সুইটহার্ট, কিছু ভালো হবে না এখন। যা হবার তা খারাপ হবে। মাহিরা সামির থেকে ভয় পাচ্ছিল, কিংবা নিজেই ভয়ভীত হয়ে বসেছিল। সে বুঝতে পারছিল না। সামির হঠাৎ গাড়ি থামায়, মাহিরার হাত ধরে নিজের দিকে টেনে নিল। তার মুখ হাতে ছুঁয়ে হঠাৎ ধাক্কা দিয়ে ঠোঁটে চুম্বন করলো। সে শক্তি দিয়ে চুম্বন করলো। মাহিরার গা লাল হয়ে গেল, চোখ স্বাভাবিকভাবেই মরে গেল। মাহিরা নিজেকে সামলে নিজের সিটে ফিরে দরজার পাশে ঠেকে গভীর নিঃশ্বাস নিল। সামির মাথা নুয়ে মাহিরার মুখের কাছে আসলো। তার গরম নিঃশ্বাস মুখে পড়ছিল। মাহিরা এখনো চোখ তুলেনি। মাহিরাকে দেখে সামির অনেক শান্তি পেল। জান, তুমি কি চাও বাকি কাজ গাড়িতে করব? আমি প্রস্তুত। সামির মাহিরার ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলল। মাহিরা এখনো চোখ নামিয়ে কাঁপতে কাঁপতে বলল, বাড়ি পৌঁছে দিব, কিন্তু তোমার নামানো চোখ আমাকে অন্য কথা বলছে। সামির মাহিরার গালে চুমু দিয়ে মাতাল কণ্ঠে বলল। মাহিরা কাপা কণ্ঠে বলল, কি বলছে? মাহিরা লজ্জায় লাল হয়ে আবার সামিরকে দেখে উঠল না। সামির তার কাছাকাছি হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। নিজেকে সামলানো তার কাছে কঠিন হয়ে উঠছিল। সে জানতো যদি আরেকবার মাহিরার দিকে তাকায় তাহলে গাড়িতেই সীমা ছাড়িয়ে যাবে। গাড়ি দুরানি ভবনে থামল। মাহিরা কাঁদতে কাঁদতে বাড়িটা দেখছিল। পুরো 2 বছর পর প্রথমবার সে সেই বাড়ি দেখছে, যেখানে মধুর স্মৃতির সাথে সঙ্গে আছে ব্যথার ছায়াও। সামির মাহিরার অবস্থা বুঝতে পারছিল। আসলে তার নিজেরও অবস্থা একই রকম ছিল। গাড়ি থেকে নামতে গিয়ে সামির দরজা খুলে দিল, কিন্তু মাহিরা নামতে অস্বীকার করলো। সামির নিচু হয়ে তার বাহু ধরে গাড়ি থেকে নামিয়ে আনলো। সামির, আমি তোমার সঙ্গে ভেতরে যেতে পারবো না। মাহিরা হাত সরিয়ে বলল। কোনো উত্তর না দিয়ে স্বামী তার কবজি ধরে টেনে ভেতরে নিয়ে গেল। লনে এসে মাহিরা তার কবজি ছোটকে ছাড়িয়ে দিল। বলেছি আমি ভেতরে যাব না। স্বামী চট করে তাকে নিজের কাছে টেনে নিল। হালকা হালকা বৃষ্টি শুরু হলো। শীতের প্রথম বৃষ্টিতে আমাদের মিলনের শুভেচ্ছা সুইটহার্ট। স্বামীর মাহিরার ঠোঁটের কাছে ঝুঁকল। সে গভীর নিঃশ্বাস নিল মাহিরার। মাহিরা কাঁপতে কাঁপতে স্বামীরের শার্ট আঁকড়ে ধরল।
সামির ঠোঁট ছেড়ে হাঁটু গেড়ে বসলো। মাহিরার কোমরে হাত রেখে তার বুকে লেপ্টে কান্না করলো। মাহিরা, তোমার সৌন্দর্য থেকে তোমার চরিত্র আরও সুন্দর। তুমি বৃষ্টির প্রথম ফোঁটার মতো নির্মল, তুমি ভোরের প্রথম কিরণের মতো চলে। আমি হারিয়ে গেছিলাম, তোমায় বিশ্বাস না করে নিজেকে বিশ্বাস করিনি। আমাকে ক্ষমা করো। সামির চোখ ভিজিয়ে কাঁদতে কাঁদতে বলল। মাহিরার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে তো অনেক আগেই সামিরকে ক্ষমা করে দিয়েছিল। সামির সারা বিশ্বকে সামনে রেখে ক্ষমা চেয়ে তাকে মর্যাদা দিয়ে দিয়েছিল। মাহিরা কাঁপতে থাকা হাত দিয়ে সামিরের চুলে হাত বুলালো। বৃষ্টি জোরে পড়তে শুরু করলো। শীতের তীব্রতা বাড়তে লাগলো। তবু দুজনেরই কোনো টের পাওয়া হলো না। তারা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিল। যেন ঝরে পড়া বৃষ্টির সঙ্গে তাদের চোখ থেকেও বৃষ্টি ঝরছে। সামির দাঁড়িয়ে মাহিরার মুখ দুটো হাত দিয়ে ধরে প্রেমিকের মতো তার প্রতিটি ছোঁয়া ঠোঁটে চুমু দিল। সে তাকে জড়িয়ে ধরল। মাহিরাও কাঁপতে থাকা হাত দিয়ে তার গলায় হাত বেঁধে নিল। আমি তোমায় ভালোবাসি মাহি, আমি তোমায় ভালোবাসি জান আমার। সামির মত্ত হয়ে বলল। সে তাকে জোরে জোরে নিজের মধ্যে টেনে নিল। মাহিরার শ্বাস আটকে গেল। সামির হাসি দিয়ে মাহিরা থেকে সরে গেল। গভীর চোখে তাকালো। যার মুখে লজ্জা আর শীতলতা মিশ্রিত এক লাজুক হাসি ফুটে উঠল। সে মাহিরার হাত ধরে ভিতরের দিকে এগোলো। সামির মাহিরাকে নিয়ে নিজের রুমে ঢুকলো। দুজনেই ভিজে গিয়েছিল পুরোপুরি। সামির মাহিরার শরীর থেকে চাদর সাবধানে সরিয়ে দিল। সে তাকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মাহিরা কাঁপতে কাঁপতে সামিরের বুকে লেগে দাঁড়িয়েছিল। সামিরের বেকুবের মতো উন্মত্ত মনোভাব তার কান পর্যন্ত লাল করে দিয়েছিল। সে তাকে আলাদা করলো। গভীর নজরে তার পুরো শরীর দেখলো। জান, শীত লাগছে তোমার? সামির স্নেহের গলায় মাহিরার গালে হাত রাখলো। মাহিরা কাঁপতে কাঁপতে মাথা নাড়াচ্ছিল। তোমার জন্য ড্রেস নিয়ে আসে। সামির মাহিরার কপালে হাত রেখে ড্রেসিং রুমে প্রবেশ করলো। মাহিরা হাসতে হাসতে আয়নায় নিজেকে দেখলো। ভিজে শরীর দেখে আবার লাল হয়ে গেল। সামিরের সামনে এমন অবস্থা দেখে লজ্জায় মুখ ঢাকা দিল। সামির ড্রেসিং রুম থেকে একটি লাল শাড়ি নিয়ে এলো, যা দেখে মাহিরার মুখে ছায়া নেমে এলো। এই ছিল সেই লাল শাড়ি যা সে সামিরকে মেনে নেওয়ার জন্য পরেছিল, কিন্তু সামির তখন তাকে নির্মমভাবে ফিরিয়ে দিয়েছিল। সামির তার চোখের জলে ভেজা ও বেদনায় কাঁধা চোখ বুঝে গেল। আমি দুর্ভাগা ছিলাম। আমি ওই দিন তোমাকে নয়, নিজেকে তিরস্কার করেছিলাম। তুমি জানো না আমি কিভাবে রাত কাটিয়েছি। আর তারপর প্রতিটি রাত আমি যন্ত্রণায় কেটেছি। যখনই তোমার সে আকৃতি চোখের সামনে আসে, তুমি সেই শাড়িটাই পরেছ। সেই রাতে আমি তোমাকে তিরস্কার করিনি। আমার আবেগ, আমার পাগলামি থেকে দৃষ্টি ছড়িয়েছিলাম। যখন আমি তোমার সব জিনিস জ্বালিয়ে দিতে বলেছিলাম, শাড়ি দিয়েও সে সাহস আমার হয়নি। আজ আমি চাই তুমি আবার এই শাড়ি পরো। আমি তোমাকে বলবো কেন আমি ওই দিন তোমার থেকে দূরে সরেছিলাম। তুমি কীভাবে আমার হৃদয়ের দুনিয়া উল্টে দিয়েছিলে। সামির মাহিরাকে জড়িয়ে মধ্য মনোভাবে বলল। পড়বে তো সুইটহার্ট? সে লজ্জিত কণ্ঠে জানতে চাইল। মাহিরা গভীর নিঃশ্বাস নিয়ে লাল শাড়িটা সামিরের হাত থেকে নিল। 2 বছরের দীর্ঘ দূরত্বের পরে আজ সামিরের চোখে যে উন্মত্ততা আর আকুলতা সে দেখছিল, তাতে তার হাতের তালু ঘেমে উঠছিল। হৃদস্পন্দন অচেনা ছন্দে বেজে উঠছিল। ড্রেসিং রুমে ঢুকে নিজেকে শাড়ির আঁচলে ঢেকে সে এক কাপা হাতে লিপস্টিক তুলল ঠোঁটে। সামির ইতিমধ্যেই নিজের শার্ট খুলে সোফায় ফেলেছে। উত্তেজনা আর অপেক্ষার মিশেলে কক্ষের আবহ গাঢ় হয়ে উঠছে। মাহিরা বাইরে আসছে না দেখে সামির খুশি হলো। সে জানতো তার লাজুক বউ নিশ্চয়ই ভেতরে নিজের সঙ্গে যুদ্ধ করছে। যখন সে দরজা খুলে ভেতরে ঢোকে, তখন ঠিক যেমন কল্পনা করেছিল, মাহিরা লাল শাড়িতে বসে আছে, চোখে অস্থিরতা। সে লজ্জায় সামিরের শাল নিজের গায়ে জড়িয়ে নেয়। সামির হেসে শাল ছুঁড়ে ফেলে দেয়, বুকের মাঝে তাকে তুলে নিল। আর মাহিরার কণ্ঠে হাসির ঝংকার বেজে ওঠে। বহুদিন পর শোনা সেই হাসি সামিরের চোখে জল এনে দেয়। এরপর যা ঘটে তা গাঢ় নীরবতা, গভীর আবেগ আর চিরচেনা চুম্বনের মতো টান। রাত্রি দীর্ঘ হয়, আবেগ ও অনুভূতি মিলেমিশে যায়। বাইরে তখন বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতর চলছে দুটো ভাঙা হৃদয়ের দৃশ্যান্তর। মাহিরার আগে ফুঁসে উঠলেও মুখে কিছু না বলে সামিরের দিকে একবার তাকালো, যে নির্লজ্জ ভঙ্গিতে স্বাধীন হয়ে পাশে আরাম করে ঘুমিয়েছিল। নিজেকে সামলে নিয়ে এসে উঠে গেল। উষ্ণ পানিতে শাওয়ার নিয়ে প্রস্তুত হলো। দরজার পাশে দাঁড়িয়ে সে ডেকে উঠল। সামির উঠুন তো এখন।
সামির ক্লান্ত চোখ মেলে তাকালো তার রাগী গম্ভীর মুখের দিকে। আজ আমাদের লন্ডনে আসার 2 দিন হলো, আর আপনি তো ঘর ছেড়ে বেরই হননি। কি আপনি এই রুমেই 2 মাস কাটাবেন নাকি? মাহিরা বিরক্তি চাপতে না পেরে বলে উঠল। সামির ঠোঁটে ধুমায়িত হাসি। জান, এসব কথা তো তুমি আমার পাশে বসে বলতে পারো। আমি যা বলবো এখান থেকেই বলবো। আপনার কাছে গিয়ে সুযোগ পেতেই তো দেই না। আর আপনি? সামির হেসে উঠল। তাহলে আসো, এবার তোমার সব কথা মন দিয়ে শুনবো। মাহিরা দাঁতে দাঁত চেপে রাগ চেপে বলল। আপনি যদি এখনই আমাকে বাইরে না নিয়ে যান, আমি একাই বেরিয়ে যাব। আচ্ছা, তাহলে তুমি এখনো যাচ্ছ না কেন? সামির চোখ টিপে বলল। মাহিরার মুখ থেমে গেল। সত্যি সে আজও সামিরের রাগকে ভয় পায়, কারণ এই মানুষটা ভালোবাসে যেমন উগ্র, রাগেও ঠিক ততটাই ভয়ঙ্কর। সামিরের প্রেম ছিল তার ভয় থেকেও বেশি বিপজ্জনক। সামির ধীরে ধীরে বিছানা থেকে উঠে তার দিকে গেল। সামির ধীরে ধীরে বিছানা থেকে উঠে তার দিকে এলো। কোমল ভঙ্গিতে মাহিরার হিজাব খুলে কোট সরিয়ে দিতে লাগলো। সামির প্লিজ। মাহিরা মিনতি করলো, কিন্তু সামির তাকে কোলে তুলে বিছানায় আনলো। পায়ের কাছে এসে জুতো খুলে দিতে লাগলো। তারপর তাকে জড়িয়ে ধরে বলল। জান, আমার খুব ঘুম পাচ্ছে। আর তুমি জানো না, তোমাকে ছাড়া ঘুম আসে না। আর আমি জানি আমার পাশে থাকলে আপনি ঘুমান না। মাহিরা ধীরে ধীরে বলল, কারণ সামিরের উন্মাদ স্পর্শ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরদিন সন্ধ্যায় লন্ডনের রাস্তায় তারা হাঁটছে। সামিরের সঙ্গে ছবি তুলছে, চলতে চলতে আইসক্রিম খাচ্ছে। সামির হঠাৎ বলল। মাহিরা, আমার খুব ইচ্ছে করছে এখনই তোমাকে একটা কিস করে। সামির, কি বলছেন আপনি? মাহিরা লজ্জায় থতমত। এই দেখো, সবাই করছে, ওই দম্পতিটা দেখো। মাহিরা চোখ বড় করে দেখে নিল, তারপর তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। তার মুখ টকটকে লাল হয়ে গেল। সামির হেসে উঠল। উফ, সারা বিশ্বের লজ্জা বলছে আমার বউয়ের মধ্যে ঢুকে গেছে। চলো রুমে গিয়ে সব লজ্জা মুছে দেবো তোমার। 3 মাস পর সুইজারল্যান্ড। 3 মাস কেটে গেছে। এই 3 মাসে সামির মাহিরাকে বিশ্ব ভ্রমণ করিয়েছে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের অপরূপ প্রকৃতির সামনে দাঁড়িয়ে গ্লাস উইন্ডো দিয়ে মাহিরা বাহিরে তাকিয়ে। এই জায়গায় আসা তার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন সামির পূরণ করেছে। শুধু ঘুরতেই নয়, সামির এই সুন্দর অ্যাপার্টমেন্টটি তার নামে করে দিয়েছে। সামির পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। মাহিরা জিজ্ঞেস করল। কখন ফিরবেন? তুমি যেদিন চাও সেদিনই। কিন্তু আপনার ব্যবসায় তো অনেক ক্ষতি হয়ে গেল। সে ক্ষতি আমার কিছুই না। যদি তোমার মুখে হাসি থাকে, তুমি আমার আসল সম্পদ। আমি ভাবছি আমার প্রতি বছর এখানে আসবো, আর হয়তো পরের বছর আমাদের সঙ্গে জুনিয়র সামিরও থাকবে। মাহিরা বিস্ময়ে তাকালো, তারপর বুঝতে পেরে সরে যেতে চাইলে সামির তাকে ধরে বলল। চলো প্রস্তুতি শুরু করি জুনিয়র সামির কানতে। মাহিরা লজ্জায় লাল হয়ে সামিরের বুকের সঙ্গে লেগে গেল। সামির হেসে তার কপালে চুমু দিল। হঠাৎ মোড়। দুপুর 2টা। ঘুম ভাঙতেই ঘাবড়ে গিয়ে মোবাইল হাতে তুলে নেয় মাহিরা। সামির প্লিজ উঠুন। ঘুম জড়ানো কণ্ঠে সামির উঠে পড়ল। মাহিরা তাকে ফোন দেখায়। সামির মোবাইল দেখে চুপ। তার মুখ গম্ভীর। উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ায়। সামির গম্ভীরভাবে জিজ্ঞেস করে। তুমি কি সত্যিই চাও আমি কিছু করি তার জন্য? সে এখন আপনার বোন লাইবার স্বামী। সাইম আর শামিল তো সাইম এরই বোন। প্লিজ সামির, আমি জানি সে ভুল করেছে, কিন্তু এবার আর না। মাহিরা কান্না জড়ানো কণ্ঠে বলল। সামির ধীরে ধীরে ফিরে তাকায়। যেভাবে তুমি আমাকে ক্ষমা করেছিলে তেমন ভাবি আজ তুমি তাকে ক্ষমা করতে চাইছো। হ্যাঁ, কারণ প্রতিশোধ নয়, ক্ষমাই আসল শাস্তি দেয়। সামিরের পাথরের মতো মুখ আস্তে আস্তে নরম হয়। সে এগিয়ে এসে মাহিরার চোখের জল মুছে দেয়। কিন্তু আপনি কখনো তো একেবারেই শোনেন না আমার কথা। সামির হেসে বলে। তুমি আদেশ করো না জান, শুধু হালকা করে চোখ ভেজাও, আমি সব কিছু করতে রাজি। শামিল ছিন্ন ভিন্ন পোশাকে, বিবর্ণ মুখে নিজের কক্ষে জানালার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে শুয়েছিল। আজ তার জীবনের প্রতিটি পাপ যেন চোখের সামনে নাচছিল। মাহিরার নিষ্পাপ মুখ বারবার চোখে ভেসে উঠছিল। যাকে একদিন অপমানিত করার প্রতিজ্ঞা নিয়েছিল সে, অথচ আজ নিজেই মুখ দেখানোর অযোগ্য হয়ে গিয়েছে। শোবিজ জগতে তার উত্থান ছিল শরীরের সৌন্দর্যের মোহে জড়ানো। নানা পুরুষের প্রতি নিজের দৃষ্টিনন্দন রূপকে ব্যবহার করে সামনে এগিয়ে গিয়েছিল। সেরা মডেল হওয়ার আশায় নিজের সম্মানও বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেনি। এক নাটকে প্রধান চরিত্র পাওয়ার জন্য সে এক প্রযোজকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
প্রতিশ্রুতির জালে তাকে ফাঁসিয়ে সেই প্রযোজক তার শরীর ভোগ করে ছেড়ে দেয়। যখন শামিল বুঝল তার শরীরে নতুন প্রাণ জন্ম নিচ্ছে, প্রযোজক তাকে ঠেলে দেয় দূরে, তার সন্তানকে অস্বীকার করে। প্রত্যুত্তরে শামিল হুমকি দিলে ভিডিও প্রকাশের, কিন্তু বিপরীতে সেই প্রযোজক এমন ভিডিও দেখায় যেখানে শামিল নগ্ন আর তার চেহারা অস্পষ্ট। ভয়ে সে গর্ভপাত করে, অথচ প্রযোজক তবুও ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। আজ যখন আত্মহননের জন্য স্লিপিং পিলের পুরো বোতল হাতে নেয়, ঠিক তখনই ঐশী এসে তার গালে চড় মারে আর পিলগুলি মেঝেতে ছিটিয়ে দেয়। আমায় মারতে দাও ঐশী, আমি কারো সামনে দাঁড়ানোর মতোই নেই। কান্নায় ভেঙে পড়ে শামিল। তোমার এই অবস্থায় তোমারই তৈরি করা মাহিরাকে লাঞ্চের করার প্রতিশোধ পেয়েছো তুমি, অথচ আজ সেই মাহিরাই তোমার সম্মান বাঁচিয়েছে। ঐশী বলে। শামিল বিস্মিত হয়ে তাকায়। তোমার ভিডিও মুছে ফেলা হয়েছে আর সেই প্রযোজক এখন জেলে। বিতর্কিত দিয়েছে ভিডিও এডিট করা ছিল, সেটা তোমার নয়। মুরাদ খান অফিসের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোতেই একটা তীব্র শব্দে ধাক্কা লাগলো। কোনো গাড়ির সাথে সংঘর্ষ। সে গাড়ি থেকে নামার আগেই কেউ জানালায় ঠকঠক করে। সে জানালা নামাতেই এক মেয়েকে সামনে দাঁড়িয়ে দেখতে পেল, চোখে আগুনের ঝিলিক, রাগে তেতে আছে। বাইরে আসুন মিস্টার। সে চিৎকার করে বলল। মুরাদ খান ঠোঁট চেপে বাইরে বেরোলো। দেখতে তো বেশ ভালোই, বরং হ্যান্ডসাম বলা যায়, কিন্তু চোখের দোষ আছে বুঝি যে আমার গাড়ির হেডলাইট ভেঙে দিলা? তার রাগ কমল না। মুরাদ খান বিরক্ত হয়ে বলল, দেখুন মিস, শুধু আপনার নয় আমারও ক্ষতি হয়েছে। আমার জরুরি জায়গায় যাওয়া দরকার, দয়া করে সময় নষ্ট করবেন না। ও মানে শুধু আপনার সময় দামি, আমি কি খেলতে বেরিয়েছিলাম? মেয়েটি চারপাশে তাকিয়ে কিছু খুঁজল। হঠাৎ সে মুরাদ খানের গাড়ির সামনের কাঁচ ভেঙে দিল। মুরাদ রেগে গিয়ে তার দিকে এগোলো। তুমি অত্যন্ত অভদ্র এবং দাম্ভিক। মেয়েটি চোখে জল নিয়ে বলল, আর আপনি অহংকারী, আত্মকেন্দ্রিক। জানেন এই গাড়িটা আমি কত কষ্টে নিজের সঞ্চয় কিনেছি? মুরাদ থমকে গেল। এই চোখের জল, এই মুখ যেন কোথাও দেখা। সে মেয়েটির দিকে ভালো করে তাকালো। অবাক করার মতো সুন্দর এবং নির্দোষ মুখ। তবুও মাথা ঝাঁকিয়ে সে চলে গেল। মুরাদ খান অফিসে ঢুকতেই আবার কেউ ধাক্কা দিল। তাকিয়ে দেখে ওই একই মেয়ে। সে মনে মনে বলল, আবার তুমি? আমারও তো মনে তাই হচ্ছে। মেয়েটি বলল এবং এগিয়ে গেল। মিটিং রুমে ঢুকে মুরাদ খান চমকে গেল। সে মেয়ে মিটিংয়ের সাথী, তবুও মেয়েটির উপস্থাপনা দেখে সে মুগ্ধ হয়। খুবই প্রতিভাবান। ডিল চূড়ান্ত হওয়ার পর মেয়েটি এসে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ মুরাদ স্যার, আমি ভেবেছিলাম বাইরের ঘটনার জন্য আপনি আমাদের প্রজেক্ট বাতিল করে দেবেন। মুরাদ আবার থমকে গেল। এক পুরনো মুখ যেন মনে পড়ে। হঠাৎ সে জিজ্ঞেস করলো, আপনি সিঙ্গেল? জি। মেয়েটি চমকে উঠল। আপনি সিঙ্গেল? তাহলে আপনি কি আমাকে বিয়ে করতে রাজি হবেন? জি। সে আবার বলল। মেয়েটি মাথা নাড়ল। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। মুরাদ জিজ্ঞেস করলো, আপনার নাম? রোশনি। সে মৃদু কণ্ঠে বলল, মিস রোশনি, আমি শুধু একটা সাধারণ প্রশ্ন করেছি, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি হবেন? রোশনি যেন নিজের অতীত দেখতে পেল। যুক্তরাষ্ট্রে অভিবাসী বাবা মার ব্যবসায়িক ক্ষতি, জোর করে বিয়ের আয়োজন এক বৃদ্ধ লোকের সঙ্গে, ঘর ছাড়ার সিদ্ধান্ত, একা সংগ্রাম, সাশ্রয় করে কেনা গাড়ি, অচেনা দুনিয়ায় নিরাপত্তাহীনতা। কিন্তু আজ এই মানুষটি তাকে শুধু শরীর নয়, একটি সম্পর্কের সম্মানের প্রস্তাব দিল। আর সে তো প্রথম দেখাতেই মুরাদকে পছন্দ করে ফেলেছিল। রোশনি মৃদু হাসল, সম্মতিসূচক মাথা নাড়ল। মুরাদ তার হাত ধরল, আলতো করে চুমো খেলো। রোশনি চলে যাওয়ার পর মুরাদ চেয়ারে হেলান দিয়ে ভাবল, এটা প্রথম মেয়ে যাকে দেখে তার প্রাক্তন মাহিরারের কথা মনে পড়ে গেল। হয়তো এই রোশনি তার জীবনের অন্ধকারে আলো হয়ে আসবে। এক সপ্তাহের শুটিং শেষে শামিল দুবাই থেকে দেশে ফিরল। বিমানবন্দরেই কিছু মানুষ অটোগ্রাফ চাইতে শুরু করলো। ততক্ষণে এক ভদ্রলোক সামনে এসে বলল। শামিল শান্ত কিন্তু কঠিন স্বরে বলল। লোকটি লজ্জায় মুখ লাল করে দাঁড়িয়ে রইল। এক সময় শামিল জানতো মিডিয়ায় টিকে থাকতে হলে শুধু প্রতিভা নয়, আত্মসম্মানও বিকিয়ে দিতে হয়। কিন্তু সে বুঝেছে নারীর শ্রেষ্ঠ সম্পদ তার চরিত্র। এখন সে একজন প্রতিষ্ঠিত মডেল, কিন্তু যদি কখনো একজন ভালো পুরুষ তার জীবনে আসে, সেই জগৎ ছেড়ে দিতে একটুও দ্বিধা করবে না। মাহিরা সামিরের বাহুতে ঘুমিয়ে
সারা রাত তারা একে অপরের প্রেমে বিভোর ছিল। জান, সামির তার কানে ফিসফিস করে বলল। আলসেমি ভরে মাহিরা চোখ খুলল, আবার চোখ বন্ধ করল। সামির মুচকি হেসে বলল, এই ঘুম ভাঙানোর চেয়ে ভালো উপায় আর হয় না। আলোর মতো হাসলো মাহিরা। হঠাৎ চিৎকার করে উঠল, সামির উঠুন না, আজ আলীর স্কুলের প্রথম দিন। হায় আল্লাহ। সামির এক লাফে বিছানা ছাড়ল। মাহিরা গজগজ করতে লাগলো। সারা রাত জাগিয়ে রাখবেন আর সকালে তাড়াহুড়ো করবেন। সামির দুষ্টুমি করে বলল। তুমি তো ঘুমোতে দাও না, তোমার সৌন্দর্য আমার ঘুম কেড়ে নেয়। ডাইনিং টেবিলে আলী মুখ ফুলিয়ে বসে আছে। পাপ্পা, এটা অন্যায়। আজ আমার লেট তোলার প্রথম দিন, আর আপনি দেরি তুলেছেন। তুমি তো আমার ছেলে, দেরি হলে তোমাকে কেউ কিছু বলবে না বলে সামির হাসলো। মাহিরা বলল, এই ধরনের কথা বন্ধ করুন, না হলে সেও বড় হয়ে আপনার মতো অহংকারী হয়ে যাবে। ও মাই গড। সামির মাহিরার মুখে খাবার তুলে দিল। তুমি রেগে গেলে আরো সুন্দর লাগে। মাম্মি, আমি অবশ্যই বলবো, আমি থামির দুলানির ছেলে, আলী দুলানি। আমার রাজকন্যা কোথায়? সামির জিজ্ঞেস করতেই দেখা গেল আনায়াকে। সামির তাকে কোলে তুলে আদর করলো। আনায়া বলল, পাপা, আমি তো কোথাল পাপার পাশে ঘুমাই না। ভালো মেয়ে আমার, বাবাকে ভালোবাসে বলে এমন করে। সামির মাহিরার কানে কানে ফিসফিস করলো, তুমি আমার নেশা হয়ে গেছো, তোমার ছায়া ছাড়া আমি মরে যাব। মাহিরার লজ্জায় কান পর্যন্ত লাল হয়ে গেল। সামির অফিসে যাচ্ছিল। হাওয়ায় উড়ে যাওয়া দুপাট্টা থেকে বেরিয়ে থাকা মাহিরাকে সে জ্বলন্ত দৃষ্টিতে দেখল। মাহিরা অবাক হয়ে নিজেকে সামলে নিল। সামির গম্ভীর হয়ে গাড়িতে চড়ে বসল। মাহিরা গভীর নিঃশ্বাস ফেলল। সামির আজও সে আগের মতোই, অন্তরায় পজিটিভ, ভালোবাসে উন্মাদ, এবং যার কাছে তার একটুও অসতর্কতা সহ্য হয় না। সমাপ্ত।